আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা ব্যবসার জন্য আমাদের টাকা প্রয়োজন হবে, বিনিয়োগের প্রয়োজন হবে। তাহলে আগে আমরা প্রথমে যখন দেখবো সম্ভাব্য হিসেবে আমরা বিনিয়োগ যখন এটা করতে যাচ্ছি, আমরা বিনিয়োগের প্রথমে একটু জানি যে বিনিয়োগটা কাকে বলে। আমরা যদি এটা বলি যে বিনিয়োগ কাকে বলে, বিনিয়োগের সংজ্ঞাটা কি, বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, একটু কি বলবো যে বিনিয়োগ বলতে কি বুঝি অ্যাজ এ হোল। মানে স্বাভাবিকভাবে যদি বিনিয়োগ কথাটা আসে, কেউ আপনাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই বিনিয়োগ, এই বিনিয়োগটা কি, আপনার ছোট কেউ বা বড় কেউ যে কেউ যে আপনাকে জিজ্ঞাসা করলো, বইয়ের ভাষা না স্বাভাবিক ভাষায় জিজ্ঞাসা করলো, আপনি তাকে স্বাভাবিকভাবে বুঝালেন, তাহলে এই বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, বিনিয়োগ বলতে কি বুঝি একটু বলেন না কেউ, বিনিয়োগটা কি? রাব্বি শুনতে পাচ্ছেন? স্যার আমি কি বলবো? হ্যাঁ বলেন। স্যার বিনিয়োগ বলতে স্যার কোনো ব্যবসা শুরু করার আগে প্রাথমিক যে ইনভেস্টমেন্ট করা ওইটাকে মনে হয় বিনিয়োগ বলা হয়, কোনো কিছু শুরু করার জন্য। ওকে, হয়ে গেল। আর কিছু, আর কোন বিনিয়োগ বলতে আর কিছু বুঝে অর্থ ছাড়াও আর কিছু বিনিয়োগ আর কি বলতে পারি, যে বিনিয়োগ বলতে আমরা কি বুঝবো? আর কি বলেন? আরাফাত আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম, আমি বলি। হ্যাঁ হ্যাঁ, না বলেন। বিনিয়োগ হচ্ছে ব্যবসার লভ্যাংশ অর্জনের জন্য কোনো কিছু নিয়োগ করাকে বিনিয়োগ বলে, মানে সংযুক্ত করাকে বিনিয়োগ বলে, ওকে, মানে আমার ধারণা মতে। ঠিক, এটা একটা ভালো কথা বলছেন। ব্যবসার সাথে কিছু সঙ্গে কিছু বিনিয়োগ সংযুক্ত করা আছে। আর কেউ কিছু বলবেন বিনিয়োগ বললে কিছু বুঝি, বিনিয়োগ বল যদি বলে? আর কেউ বলেন বিনিয়োগ, বিনিয়োগ বলতে কি বুঝি? বিনিয়োগ বলতে কি বুঝি আর কেউ বলতে পারবেন না? রাব্বি কি শুনতে পাচ্ছেন? রাব্বি প্রথম দিকে ছিলেন, এখন কি আছেন আপনি? রাব্বি জি জি দুরুল বলেন। বলছি যে বিনিয়োগ হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, হ্যালো, হ্যাঁ, কোন একটি পরিকল্পিত বৈধ উপায়ে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা, মানে টাকা থেকে টাকা উত্তোলনের যে মাধ্যম, এটা হচ্ছে বিনিয়োগ। আচ্ছা, টাকা থেকে টাকা উত্তোলনের মাধ্যম হচ্ছে বিনিয়োগ। হ্যাঁ হয়, এটা সরকারের কাছ থেকে আমরা শুনলাম। বিনিয়োগ করতে আমরা যেটা বুঝি সাধারণ টাকা থেকে মুনাফা অর্জন, টাকা থেকে মুনাফা অর্জন। হ্যাঁ, এটা হয়। তাহলে দেখি আমরা ইন এ সেন্স যদি আমরা স্বাভাবিকভাবে আবার বলি যে বিনিয়োগ বলতে আমরা যদি বুঝি যে বিনিয়োগ হলো কোনো কিছু পাওয়ার আশায় কিছুকে নিয়োগ দেওয়া, এটাই হলো বিনিয়োগ। কোনো কিছু পাওয়ার আশায় কিছু করা, এটা হলো বিনিয়োগ। এখন পাওয়ার আশায় কিছু দেওয়া বা কিছু করা, এটা হতে পারে অর্থ, এটা হতে পারে মেধা, এটা হতে পারে পরিশ্রম, এটা হতে পারে সেবা, যে কোনো কিছু হতে পারে। তাই আমরা কোনো কিছু পাওয়ার জন্য, যেমন আমরা যদি কারোর জন্য কাউকে সেবা করি, তাহলে সেই যে সেবা করি তার বিনিময়ে কিন্তু কোনো টাকা পাবো না। অর্থাৎ কাউকে যদি কোনো জাতি হেল্প করি, যে আমাদের এখন মনে করেন যে একটা বন্যা হলো বা একটা ঝড় বৃষ্টি হলো, কোনো কিছু হয়ে যায়, আমরা যাই মানুষের কে ত্রাণ দেই, যে কিছু খাবার দেয়। এখন শীতের সময় শীতের কাপড় নেই অনেকে, যাদের শীতের কাপড় নেই, আমরা সেই শীতের কাপড় দিয়ে আসি, এই যে দিচ্ছি, বিতরণ করছি, এইগুলি এর বিনিময়ে তো আমি কোনো টাকা পয়সা অর্থ পাবো না, কিন্তু এটা দেওয়ার জন্য তো আমার অর্থের প্রয়োজন হলো, তাই না? আমার টাকা খরচ করতে হলো, অন্তত টাকা খরচ করতে হয়, যে আমি ওটা কেনার জন্য না, আমার বাসা ব্যবহার করা, আমার হয়তো শীতের কাপড় আছে, আমি যে জায়গায় দিয়ে আসতে চাচ্ছি সেই জায়গায় যেতে গেলে তো আমার ট্রান্সপোর্টেশন এটা লাগবে, অর্থাৎ আমার গাড়ি ভাড়া লাগবে। আমি গাড়ি ভাড়া দিয়ে সেখানে যাব, গাড়িতে যাই, রিক্সায় যাই, যে করে যাই যাব, তাহলে ওখানে কিছু ইনভেস্ট হচ্ছে, কিছু টাকা নিয়োগ করছে, বিনিয়োগ করছে, কিন্তু করলে তার বিনিময়ে আমি কোনো টাকা পাচ্ছি না, কিন্তু কিছু তো পাচ্ছি। সে কি পাচ্ছি আমরা এক্ষেত্রে, কি পাচ্ছি বলেন? এক্ষেত্রে কি পাই?
রিমা শুনতে পাচ্ছেন? নতুন করে জয়েন করছে মানে ফিরোজা পারবেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে একটু বলেন, আমার কথা তো শুনতে পাচ্ছেন আপনারা? যারা শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করেন, আমি আমি আপনাদের রেসপন্স গুলি জানতে চাই, সেইভাবে আমরা আগাবো। কারণ রেসপন্স যদি না পাই তাহলে আসলে আগানোটা খুবই হয়ে যায়, সমস্যার ভিতরে পড়ে যায়। আচ্ছা তুষার, আপনি একটু বলেন তাহলে, এই যে আমি বলি তাহলে আমরা যে এটা করছি যে এইরকম যদি বিনিয়োগ করি তা সেক্ষেত্রে আমি কি পাবো? আমরা আগে বললাম যে কিছু পাওয়ার আশায়, তাহলে আমি এই ক্ষেত্রে কি পাবো, রিটার্ন কি পাবো? সরি স্যার, বুঝতে পারলাম না। অর্থাৎ আমরা যদি মনে করি যে সেবামূলক যদি কোনো কাজ করি, যেমন আমরা শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি, মানে শীতের কাপড় দিচ্ছি, যারা শীতের কষ্ট পাচ্ছে তাদেরকে শীতের কাপড় দিয়ে আসে। এই যে শীতের কাপড় দিচ্ছি এর পিছনে আমার খরচ হচ্ছে, এই খরচগুলি করছি, তা এর বিনিময়ে আমি তো টাকা পাবো না। টাকা কি পাবো? তাহলে বিনিময় কি পাবো? বিনিময় হিসেবে কি পাবো আমরা? বিনিময় হ্যাঁ এবং সহযোগিতা, সুনাম সহযোগিতা এবং সর্বোপরি আমরা কি পাবো? দোয়া পাবো। আসসালামু আলাইকুম, আমি বলি। হ্যাঁ বলো। সেবা সেবা সেবা, সেবা করলে আমরা কি পাবো? অন্তত দোয়া পাবো। সবচেয়ে বড় কথা দোয়া পাবো, ভালো লাগবে সবচেয়ে। এটাও আপনার কাছে ভালো লাগবে, নিজের তৃপ্তি লাগবে, আত্মতৃপ্তি, ভালো লাগে, ফিলিং গুড, মানে অন্যের জন্য কিছু করলাম, তা কিছু পাওয়া হলো, তাই না? কিছু পাওয়া হলো। অর্থাৎ যে কোনো বিনিয়োগ করি না কেন, ওখানে অর্থ হতে পারে, শ্রম হতে পারে, মেধা হতে পারে। আবার মেধা দিয়েও কিন্তু আমরা কি করি, মেধা বিনিয়োগ করি। মেধা বিনিয়োগ করাটা কি, যেমন এই যে যারা গরিব দুস্থ অসহায় আছে বা মানুষের উপকারের জন্য কোনো একটা কিছু আবিষ্কার করলো, একটা কিছু অর্থাৎ পরিবর্তন আনার জন্য অনেকে কাজ করে না সমাজে, সমাজ পরিবর্তন আনার জন্য, মানুষের যাতে শিক্ষা ভালো হয়, তারা ওই যে আপনার বীরেন সরকার নামে একজন এটা আছে, যে সে রাজশাহীতে আমরা দেখি, সে ঘুরে ঘুরে সব জায়গায় তা কি করে বই দেয়, বই পড়ো, ছেলে মেয়েদেরকেই বাসায় বাসায় যে বই দিয়ে আসে, তোমরা বই পড়ো, যারা বই চায় তারা বই দিয়ে আসে। এই যে সে ঘুরে ঘুরে এগুলি দিচ্ছে, এ তার সময় এবং মেধাটা ই করছে, তার মেধাটা এখানে ইনভেস্ট হচ্ছে। মেধাটা ইনভেস্ট কি করে, যে সে চাচ্ছে যে সবাই যদি পড়তে থাকে, পড়ার পরে সে জ্ঞানী হবে, সে জ্ঞান পাবে। তা জ্ঞানী হলে একটা জ্ঞানী সম্প্রদায়, একটা বুদ্ধিমান সম্প্রদায় যখন হবে, সেই দেশের উন্নতি হবে। তো এইরকম তার মেধাটাও, পরিশ্রম, মেধা, এগুলি। আর ব্যবসায়িক ক্ষেত্রে যখন আসবো আমরা, ব্যবসায়িক ক্ষেত্রে আমার বিনিয়োগ বলতে বুঝবো আমরা ব্যবসা প্রতিষ্ঠা থেকে লাভ করার আশায়, লাভের আশায় কোনো কিছু অর্থ বিনিয়োগ করা, এটা হলো ইনভেস্টমেন্ট, এটাকে বিনিয়োগ করা, অর্থটাকে দেওয়া হলো বিনিয়োগ। কারণ তার উদ্দেশ্য থাকবে আমার এখান থেকে টাকা রিটার্ন, টাকা আসবে, প্রফিট হবে। আমি কম মূল্যে যা কিছু তৈরি করব তার চাইতে বেশি মূল্যে বিক্রি করব, বিক্রি করে আবার টাকা আসবে, এই টাকার থেকে আমি মুনাফা অর্জন করবো। তো মুনাফাটা অর্জন করাটা একটা বড় বিষয়। তাহলে যেখানে আমি মুনাফা না দেখবো সেখানে কোনো ইনভেস্ট করবো না, কেউ করবে না। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা হলো, তাহলে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হলো কোনো মুনাফা পাইতে হবে, কোনো কিছু লাভ পাইতে হবে। এখন আমরা বিনিয়োগ যে যখনই করবো, বিনিয়োগগুলি কোথা থেকে পাবো, কিভাবে পাবো, এই প্রশ্নগুলো আসে। এইবার বিনিয়োগগুলি কিভাবে আসে? আমরা বিনিয়োগ, ব্যবসা যখন শুরু করবো, ব্যবসার যে প্রথম বিনিয়োগটা বা ব্যবসায় বিনিয়োগের প্রথম বিনিয়োগকারী কে? ব্যবসায় প্রথম বিনিয়োগকারী হিসেবে কে থাকে বলেন তো? আপনার ক্ষেত্রে কি মনে হয়, ব্যবসায় বিনিয়োগ কে করে প্রথমে? বলেন, কথা বলেন, আপনারা আড্ডা দিচ্ছেন না কিন্তু, আমি একাই দিচ্ছি। আমি তো বক্তৃতা দিয়েছি, আমি কিন্তু বক্তৃতা দিতে পারি না, আমি ভালো বক্তা না। আমি আড্ডা দিতে বেশি ভালোবাসি, আমি আড্ডা দেওয়া পছন্দ করি। এবং আমার দেশের বাড়ি কিন্তু খুলনা, আমি খুলনা জেলার লোক। তো খুলনার মানুষজন কিন্তু খুব কথা বলে, এবং এরা খুব বলে যে সবাই এরা জানে যে এরা খুব ভালো বুঝি নাই স্যার, প্রশ্নটা ভালো বুঝি নাই। প্রশ্নটা ভালো বুঝে না। অর্থাৎ একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথম বিনিয়োগ কে করে?
ইনভেস্ট কে করে? টাকা পয়সা ইনভেস্টমেন্টটা কে করে? মালিক 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 নিজে। এটাই বলতে চাচ্ছিলাম যে ব্যবসায় প্রথম বিনিয়োগকারী হলো মালিক নিজে, মানে যে ব্যবসা করতে যায় সে প্রথম বিনিয়োগ করে, জি অর্থ বিনিয়োগ করে, পরিশ্রম বিনিয়োগ করে, তার মেধা বিনিয়োগ করে, সবকিছু সে বিনিয়োগ করে। অর্থাৎ বিনিয়োগ করার যত টুলস আছে সবকিছু সে শুরু করে, প্রথম বিনিয়োগকারী সে। এখন আমরা প্রথম বিনিয়োগকারী হিসেবে দেখলাম যে উদ্যোক্তা নিজে কিন্তু প্রথম বিনিয়োগকারী, সে বিনিয়োগ করলো। কারণ সে যা বিনিয়োগ করলো তাতে কিন্তু তার এটা পোষাচ্ছে না, এখন তার ব্যবসাটাকে বড় করতে হবে, এই জন্য তার আরো বেশি পরিমাণ টাকার প্রয়োজন। যেমন এখানে বলি যে আমরা এখানে কথা যেটা দেখলাম যে তুষারের কথা, তুষার বিদেশ থেকে আসছে, এসে এখানে ব্যবসা করবে, তার সে যেটুকু শুরু করা করবে, এখন তার টাকা দরকার। এখন এই টাকা যখন দরকার হবে, এটার জন্য সে কি করবে? প্রথমে যে টাকা দরকার, এই টাকার জন্য সে কোথায় যাবে? তার প্রথম বিনিয়োগকারী কি হবে? তুষার প্রথমে আপনি যখন এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, আপনি মনে করেন এই ব্যবসাটা এখন এই টাকার দরকার, এই টাকাটা প্রথমে আপনি কোথা থেকে খুঁজবেন? আপনার মাথায় কি আসছে? মাথায় কার কাছে যাবেন প্রথমে? হ্যালো, হ্যাঁ, কার কাছ থেকে টাকা পাবেন বলেন? এই টাকাটা কার কাছ থেকে পাবেন প্রথমে? স্যার প্রশ্ন উত্তর কি আমি দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, সবাই দিতে পারে, এখানে আড্ডা দিতেছি তো। আচ্ছা স্যার, আমি বলছি প্রথমে পিতা মাতা, হ্যাঁ, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি হতে পারে, তারপরে ব্যাংক ঋণ নিতে পারি, ব্যাংক পরে আসবে, তারপরে ব্যাংকে তো অনেক গ্রামের ব্যাংকের কথা পরে আসবে। এখন প্রথম যেটা আসলো যে আপনার এই কথাটাই আমরা এটা দেখি যে প্রথম যেটা আসলো বিনিয়োগকারী হিসেবে প্রথমে দেখবে সেক্ষেত্রে বাবা মা, প্রথম ছোটে তারই আসবে বাবা মা। তারপর বাবা মা হলে যদি না থাকে বাইরে, বড় ভাই বড় বোন, এদের কাছে যাবে। এদের কাছে না হলে তার চাচা চাচি বা চাচতো ভাই যারা আছে, আত্মীয় স্বজনের কাছে সে প্রথমে টাকার ফান্ড সোর্সটা খুঁজে বেড়াবে যে আমি ব্যবসা করতে চাই, আমি কিছু টাকা দরকার, টাকা দাও। তো প্রথমে তো বাবা মা ভাই বোনের কাছে চাইবো, এদের কাছ থেকে কি এরা এমনিতেই দিবে, এখানে ওইসবের কোনো সুদের কোনো বিষয় নাই, ইন্টারেস্টের বিষয় নাই, তারা কি করে। এবং এই ভাই বড় ভাই বা বাবা এরা কি করবে, আপনাকে টাকাটা দিবে, চিন্তা করবে যে সে কিছু করে খাক, এখানে লাভে তাদের লাভ, তাদের বিনিয়োগের উদ্দেশ্য কি যে সে করে খাক, যে প্রফিটটা আসবে সেটা দিয়ে থাকুক, ছেলে আবার কাজে লেগে থাকুক, একটা কাজের ভিতরে লেগে থাকুক, তাই না? তার একটা উদ্দেশ্য আছে, এইগুলো দিয়ে দেয়। এখন যখন বাবা মা এটা দিতে ব্যর্থ হবে, তারপরে কি আত্মীয় স্বজনের কাছে যায়, আত্মীয় স্বজনের কাছ থেকে এটা নেওয়া হয়। কারণ আত্মীয় স্বজনের কাছ থেকে যদি না পেলো, যদি এরকম কোথাও কোনো সোর্স নাই, বাবা মাও দিতে পারলো না, ভাই বোন দিতে পারলো না, আত্মীয় স্বজনের কাছে দিতে হলো, এখন উপায় কি? এখন আপনি ব্যবসাটা করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি ব্যবসার বিনিয়োগের জন্য এবার সম্ভাব্য জায়গা কোনটা আপনার কাছে মাথায় আসে, যে আপনি কোথায় যেতে চান, কোথায় যাবেন? সাধারণত মানুষ কি চিন্তা করে? হ্যাঁ, বুঝা কি যাচ্ছে কথাটা? এরপরে যখন চিন্তা কি আসবে, এরপরে ব্যাংক তো আরো মাথায় তো প্রথম চোটে ব্যাংক আসে, ব্যাংক তো আসে, এটা আমি জানি, আমরা তো সবাই জানি, ওই জন্য কমন জিনিসটা। কিন্তু মাথায় যে চিন্তা আসে দেখেন, এরপরে চিন্তা আসে যে যখন আমি করতে যাচ্ছি না, বন্ধু বান্ধবের সাথে একটু যোগাযোগ করা, যে আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি, একটা ব্যবসা, ভালো ব্যবসা আছে, তো এটা চলো আমরা একটু একসাথে করি, আমার কিছু ইনভেস্টমেন্ট দরকার, তুমি আমার সাথে আসো, এসে আমরা একসাথে করি। এইভাবে করে সে কিন্তু টাকা জোগাড় করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? কি মনে হয়, কি হয়, আমি কি ঠিক বলছি? এরকম চিন্তা হয় না স্যার? এটা তো যৌথ হয়ে গেল স্যার, যৌথ। হ্যাঁ, একক ব্যবসা থাকবে না, যৌথ হয়ে একক, অর্থাৎ আপনার নাই, আপনি ব্যবসার জন্য পাচ্ছেন না, বন্ধু বান্ধবের কাছে চাচ্ছেন, সেখানে পাচ্ছেন না, তাহলে কি অপশন থাকে? যদি আপনি মনে করেন যে এরকম চিন্তা, তাহলে কাউকে সাথে নিয়ে আমি ব্যবসা করি, যেহেতু আমার কাছে টাকা নাই, তাহলে আমি সাথে নিয়ে করতে পারি। এই যৌথ ব্যবসার ভিতরে এইভাবে করে আপনি ফান্ড পেতে পারেন, অর্থাৎ সম্ভাব্য বিনিয়োগকারী এইভাবে করে পেতে। যদি ওটাও না নেন, চিন্তা করলেন যে না আমি এরকম ব্যবসা করবো না, আমি এককভাবে করব, আমি বন্ধু বান্ধবরা কাউকে আমার সাথে নেব না, মনের মতো মানুষ নাই, কারণ পার্টনারশিপ করতে গেলে আবার সমমনা হতে হয়, মনের মতো যদি না হয় তাহলে সে ব্যবসা হয় না। তা সেরকম লোক নাই, সেরকম বন্ধু বান্ধব পেলেন না, আপনি ব্যবসা করবেন না, তার কাছে নিবেন না।
এখন এরপরে আপনি যে আশেপাশে কে আছে, কার কাছে আপনি যেতে পারেন। আপনারা যখন এরকম কোনো আশেপাশে ফান্ডিং সোর্স কে হতে পারে, আপনার আশেপাশে কারা আছে যাদের কাছ থেকে আপনি এখন লোন নিতে পারেন? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরে এবার আশেপাশে কে আছে? আশেপাশে কি আছে, কাকে মনে হয়? স্যার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান তো আছে, হ্যাঁ। আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে কোন প্রতিষ্ঠানটাকে আসবে এবার? এনজিও, মানে Perfect. পাশা সহজলভ্য, আর Perfect. আছে ওই যে এটাই গ্রামের বলছিলাম। দালাল, মুনাফা চক্রী, হ্যাঁ, এরা। মুনাফা চক্রী ওরা আছে, ওরা আছে। এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা আসি, ফর্মাল ওয়েতে আসি, তাহলে আমাদের প্রথমে আসে এনজিও। আমাদের আশেপাশে প্রথমে এনজিও আসে। সেই এনজিও গুলির থেকে আমরা কি করতে পারি, আমাদের ব্যবসার জন্য আমরা টাকা নিতে পারি। এখন যে এনজিওতে আমি যখন যাব, আমি কখন কোন প্রতিষ্ঠানে যাব? এনজিওতে যদি যে এনজিও কি আমাকে 2 লাখ টাকা লোন দিবে? এনজিওর সীমাটা কি? তাদের সীমা কিন্তু কম, স্বল্প পরিসরে। তারা বড় ইনভেস্টমেন্টে যায় না, তাই না? এনজিও ইনভেস্টমেন্ট যারা তারা বিনিয়োগ যখন দেয়, বড় বিনিয়োগগুলি দেয় না, তারা ছোট বিনিয়োগ দেয়, অর্থাৎ 20, 50, 1 লাখ টাকা এই পরিমাণ মনে হয় দেয়। 2-3 লাখ টাকাও দেয়, খুব কম, রেয়ার। বেশিরভাগই কি করে, ওই যে আমাদের এনজিওতে চাকরি করেন কে, যে হেনা না রুনা, কে চাকরি করেন এনজিওতে? একটু কথা স্যার বলেন। আমি। ও হেনা, আপনি তো এই যে আপনাদের যে আপনার যে এনজিও, সেই এনজিওর নাম কি? ব্র্যাক। ব্র্যাক। তো ব্র্যাক যে ইনভেস্টমেন্ট করে, যখন ব্র্যাক লোন দেয়, তো সেই ক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট কত টাকা পরিমাণ দেয় সর্বোচ্চ? স্যার ইনভেস্টমেন্টের পরিমাণ, আমি তো আছি প্রগতিতে, আমার ইনভেস্ট মানে পরিমাণ হচ্ছে আনলিমিটেড। হ্যাঁ, কত থেকে? কিন্তু সেক্ষেত্রে তো প্রতিষ্ঠিত ব্যবসা লাগবে। না, সেটা আমরা পরে কথা। যেভাবে আলোচনা করছি প্রাথমিক পর্যায়ে ব্যবসার, সেক্ষেত্রে হ্যাঁ। দিব না। না, সে দেওয়ার দিয়ে পরে, মানে আমরা বলছি আপনার সীমা কি, একটা এনজিওর কি পরিমাণ সীমা হ্যালো, থাকে? হ্যাঁ, আমরা বলছি আমাদের শুরুই হচ্ছে 1 লাখ টাকা থেকে। 1 লাখ টাকা থেকে কত পর্যন্ত? হ্যাঁ, আমার সীমা হচ্ছে সর্বনিম্ন 1 লাখ, আর ঊর্ধ্বে হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড। এত টাকা আপনারা ইনভেস্টমেন্ট করেন প্রগতি, এই যে প্রগতি, মানে আপনার এই আমাদের যে শুরুতে, ব্র্যাকে? হ্যাঁ, আমাদের তো ব্যবসায়িক লোন, এটা ব্যবসার উপরেই দেওয়া হয়। মানে ব্যবসার পরিশোধযোগ্য, মানে মাসিক হিসেবে তো সেটা কি কিস্তি। এটা কি আপনাদের ব্র্যাক ব্যাংকের সাথে সম্পৃক্ত না, লাগানো নেই? না, ব্র্যাকের ব্র্যাক থেকে ব্যাংকের হচ্ছে, আমরা হচ্ছে প্রগতি শাখায় আছি স্যার। হুম প্রগতি শাখায় আছেন ব্র্যাকে। আচ্ছা, ব্র্যাকের কথা আলাদা, কারণ ব্র্যাকের যে ব্র্যাক যে এনজিওটা, এটা লিঙ্কড বাই দ্য ব্যাংক, যে ব্র্যাক ব্যাংক, তাদের এখানে তারা কিন্তু যখন এই ফান্ডিংটা ব্যাংকের থেকে নিয়ে আসে, যার ফলে তার ফান্ডিং সোর্সটা কোনো বিষয় না যে অনেক বড় এটা দেয়। বাট নর্মাল যদি আপনার ছোটখাটো এনজিও যদি হয়, আপনাদের আশেপাশে যেমন আশা আছে, আশা, টিএমএসএস আছে, এরকম যারা আছে, তাদের সীমা কিন্তু তারা কিন্তু 2 লাখ টাকার বেশি, 1 লাখ 2 লাখ টাকার বেশি দেয় না। তারা ছোট ছোট লোন দেয়, বড় লোনের ভিতরে যায় না। এনজিওর কাজ কি, যে ছোট ছোট লোন দিবে, ছোট কম মানুষের, বেশি মানুষকে দিবে। হ্যালো, জি হোসনারা। জি স্যার, প্রথমে আপনার মানে 30,000 টাকা থেকে শুরু করে। প্রথম আপনার ঋণ চাইলে, যেমন 8 দিন আছে, তারপরে আশা আছে, এগুলাতে ঋণ নিতে গেলে আপনার প্রথমে 20-30,000 টাকা থেকে শুরু করে। প্রথমেই আপনার এত টাকা দিতে চায় না। দিতে চায় না, এটা অর্থাৎ তাদের একটা সীমা থাকে অল্প। এখন আপনি যখন ব্যবসাটা করবেন, আপনার যেমন ইসের কথা আসলাম আমরা যখন, এই যে কি বলে, তুষারের কথা, যে সে ব্যবসা করে, তার জন্য সে বলে যে 2 লাখ টাকা লাগবে। এখন 2 লাখ টাকা যদি লাগে, সে প্রথমে এনজিওতে গেলে এনজিও তাকে দিবে না। এনজিও না কি স্যার, বলবে আমি যে পাইনি স্যার, আমি কোনোভাবে হেল্প পাইনি এখনো পর্যন্ত কোথাও না না, থেকে। আমরা কিন্তু সম্ভাবনা আমরা সমাধান পেয়ে যাব। আমার এই শেষে, আলোচনা শেষে কিন্তু আমরা আমাদের সবার প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাব সুন্দরভাবে। আমরা জাস্ট বোঝার জন্য, আড্ডার জন্য কথাবার্তাগুলি আনতেছি, যেটা মাথায় আসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
স্যার তার যদি নিকটবর্তী কোনো আত্মীয় থাকে খুব ঘনিষ্ঠ, তার কাছ থেকেও পেতে পারে। হ্যাঁ সেটা পেতে পারে, ওই যে ওখান থেকে পেলো না, যার ফলে সে আসলো এনজিও তে। এখন এনজিও তে আসার পরে দেখলো সত্যি এনজিও কথা বলতে ওই কপালটাও নাই আমার। হ্যাঁ ওইটা সবাই, আমরা তো ধাপে ধাপে আসছি, সবাই থাকে না, হলে সে এখানে আসবে কেন? আচ্ছা, তারপরে সে এনজিও তে আসলে এনজিও তে দেখলো যে না, এনজিও তে আপনার 2 লাখ টাকা পরিমাণ তারা লোন দেয় না, মনে করেন যে লোন দিতে চাইলো 2 লাখ টাকা পরিমাণে নেয়, কারণ তার একটু বেশি প্রয়োজন। সেক্ষেত্রে সে এর পরবর্তীতে কোন আর্থিক প্রতিষ্ঠান কোনগুলি সে দেখবে, তার কোন প্রতিষ্ঠানগুলি আসে, পরে ব্যাংকের ব্যাংক আসে, এরপরে আসে ব্যাংক। আপনার জি, মোস্টলি কথা আসে ব্যাংক, কারণ মোস্টলি যে এনজিও যখন এটা হলো না, এবার যাই ব্যাংকে যাই, যখন এনজিও দিল না এবার ব্যাংকে আসবে। এন্ড ব্যাংকে যখন আমরা আসবো, তো ব্যাংক বলতে আমাদের এখানে কতগুলি ব্যাংক দেখি। প্রথমে কি ব্যাংক দেখি আমরা এখানে, আমরা কিছু জিনিস আছে যে আমাদের দেশের তরফ থেকে, যেটা বাংলাদেশ, প্রথমে কিছু সরকারি ব্যাংক দেখি, ব্যাংক দেখি বড় বড় ব্যাংক, তাই না? সরকারি কিছু ব্যাংক আছে, বড় ব্যাংক। এই ব্যাংকগুলি কি নাম, কয়েকটা নাম বলতে পারবে? সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী, এইগুলি, তাই তো? সরকারি ব্যাংক গেলাম, আমরা গেলাম যে ব্যাংকে গেলাম, সরকারি ব্যাংকে গেলাম। সরকারি ব্যাংকে যখন গেলাম, যাব কেন? কারণ প্রথমে আমরা সরকারি ব্যাংকগুলিতে যাই, মানে যা মাথায় আসে, কি কারণে আসে, মনে করেন যখন আমরা যখন প্রয়োজন হলো টাকার, ব্যবসা শুরু করার, ব্যবসা শুরু করার জন্য যখন টাকা লাগে, তখন কার কাছে যাই? প্রথমে যে বাবা মার কাছে যাই, মানে আপন প্রথমে বাবা মার কাছে যায়, তারপরে যায় ভাই বোনের কাছে, তারপরে যায় আত্মীয় স্বজনের কাছে। 3টা ধাপ এইভাবে আসে না? ফ্যামিলি থেকে যদি, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমার প্রথম টাকা পয়সার দরকার, আমার ইনভেস্টমেন্ট দরকার, আমি কি সরকারের কাছে যাবো? প্রথমে আমার লক্ষ্য থাকবে সরকারের কাছে যাবো, বাবা মার কাছে যাবো, তার কাছে চাইবো, কারণ তার কাছে কিন্তু সহজ শর্তে পাবো, শর্তটা একটু সহজ থাকবে এবং ইন্টারেস্ট কম থাকবে, এই জন্য তার কাছ থেকে। সরকারি ব্যাংকে আমরা গেলাম, সরকারি ব্যাংকে যাওয়ার পরে সরকারি ব্যাংক এটা দেখলাম যে ওখানে সরকারি ব্যাংকে যাওয়ার অভিজ্ঞতা কার আছে? এখানে আপনাদের ভিতরে কারো অভিজ্ঞতা আছে সরকারি ব্যাংকে কাজ করার? আছে? সরকারি ব্যাংকে গিয়েছেন কখনো? আপনারা যারা এখানে আছেন এর ভিতরে সরকারি ব্যাংকে গেছেন কারা? জি স্যার। সরকারি গিয়েছেন, তা গিয়ে কেমন লাগছে, যে সার্ভিসটা কেমন পেয়েছে? খুব দ্রুত যাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন? সার্ভিসটা অনেক ভালো পেয়েছিলাম, মানে আমাদের অগ্রণী ব্যাংকে থেকে একটা লোন নেওয়ার ছিল, ওখানে অনেক মানে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনটেন করে তারপরে আমাকে লোন দেওয়া হয়েছে। হ্যাঁ ওখানে আছে। অর্থাৎ আমরা যখন সরকারি ব্যাংকগুলিতে যাই, সরকারি প্রতিষ্ঠানগুলিতে গেলে কি হয়, কি সবচেয়ে প্রথমে যেটা আমরা একাই যেটা এটা হয়, আমরা যেটা ফেস করি সেটা গেলে তারা অনেক ব্যস্ত থাকে। অর্থাৎ যেহেতু সরকারি প্রতিষ্ঠান, অনেক মানুষ যায়, অনেক মানুষের কাজে চায়, তারা বেশ ব্যস্ত থাকেন, আপনাকে ঠিক সময় সেভাবে দিতে পারে না, কিছু জিজ্ঞাসা করলে সেটা উত্তর পাওয়া বা সার্ভিস পাওয়া একটু দেরি হয়ে যায়, ডিলে হয়ে যায়। অর্থাৎ তাদের কাজটা ধীরে ধীরে হয়, দীর্ঘসূত্রিতা, একটু সময় নিয়ে হয়। আপনি এখানে খুব দ্রুত চাইলে দ্রুত কোনো সার্ভিস ওখানে পাবেন না, কারণ যেহেতু তারা সরকারি প্রতিষ্ঠান, অনেক মানুষকে সেবা দেন, যার ফলে স্বাভাবিকভাবে তাদের সেবার ইসের পরিমাণটা কমে আসে। অর্থাৎ সেবা দিতে এত মানুষকে একসাথে সেবা দিতে পারে না, তো ধীরে ধীরে কিউতে থাকে, অনেক লম্বা লাইন থাকে, অনেক লম্বা সিরিয়াল থাকে, সেই জন্য আপনি তার কাছ থেকে পাবেন, পরামর্শ পাবেন, একটু সময় লাগবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনার প্রয়োজন আপনি তাড়াতাড়ি একটু লোনটা একটু তাড়াতাড়ি যাতে পাওয়া যায়, এই উদ্দেশ্য যে আমি যাতে লোনটা একটু পাই, তাড়াতাড়ি পাই। তাহলে যখন দেখলেন এখানে দেরি হচ্ছে, তারপরে আপনার মাথায় যেটা আসবে, সরকারি ব্যাংকের পরে কি মাথায় কি আসবে? মাথায় চিন্তা আসবে কি, কোন ব্যাংকগুলি? তার এরপরে আসে প্রাইভেট ব্যাংকগুলি। প্রাইভেট ব্যাংকগুলি চিন্তা আসে যে ঠিক আছে, সরকারি ব্যাংকে এত সময় লাগে, ধীরে ধীরে এইটা দাও ওইটা দাও, অনেক কিছু লাগে, তো এরপরে আমি একটু কোথায় যাই? প্রাইভেট ব্যাংকগুলিতে আসবো। সরকারের পাশাপাশি প্রাইভেট ব্যাংকে যাবো। এখন প্রাইভেট ব্যাংকে যাওয়ার আগে আমি একটু সরকারি ব্যাংক সম্পর্কে কিছু কথা বলবো। আচ্ছা এটা পরে বলি, আগে প্রাইভেট ব্যাংকে। প্রাইভেট ব্যাংকে যখন আমরা আসলাম, প্রাইভেট ব্যাংকে যখন এখানে আসলাম, এখানে প্রাইভেট ব্যাংকের সার্ভিসটা অনেক দ্রুত করে। তারা এখানে প্রাইভেট ব্যাংক করা হয়েছে, আপনাকে ইনভেস্টমেন্ট দিবে, এখানে তার কিছু ডকুমেন্টেশন আছে, আপনাকে ডকুমেন্টগুলি দিতে হবে, সবগুলি প্রপারলি এটা দিতে হবে, এইখানে দিতে হবে। কিন্তু এখানে যে সব একটু দ্রুত করবে, তার দেখা যায় ইন্টারেস্ট রেটটা একটু বেশি। সরকারি ব্যাংকে যদি আপনার মনে করেন যে ইন্টারেস্ট রেটটা 8% 9% হয়, হ্যাঁ 1 ডিজিটের ভিতরে হয়,
তাহলে প্রাইভেট ব্যাংকে তার সাথে 2-3% বেশি, অর্থাৎ এখানে 12% হবে। সরকারি ব্যাংকে যদি 9% আপনার ইন্টারেস্ট হয়, প্রাইভেট ব্যাংকে এসে দেখা যাবে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে 12%, একটু বেশি দিতে হবে। যেহেতু তারা সার্ভিস দিচ্ছে এবং তারা ডকুমেন্টেশন দিলেন। এরপরে আপনার যাচ্ছে যে ডকুমেন্টেশনের কিছু গ্যাপ আছে। আপনি বলছেন যে ডকুমেন্ট আছে কিন্তু একটু হাতেগুলি পেতে সময় লাগবে, একটু আপাতত আমার লোনটা আমরা এটা বলি না যে ভাই আমার লোনটা মোটামুটি করে দেন, পরে কাগজপত্র যেগুলি আছে এগুলি আমি দিতে পারবো, একটু সময় লাগবে কিন্তু আমি দিতে পারবো, আমাকে একটু এখন ব্যবস্থা করে দেন। কিন্তু ওই ব্যাংকগুলি তখন এটা মানবে না যে না আপনার সব ডকুমেন্টেশন গুলি পূরণ হতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা যায়, তখন আরো কিছু প্রতিষ্ঠান আছে আর্থিক প্রতিষ্ঠান, সেইগুলিকে বলা হচ্ছে যে এনবিএফআই, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এনবিএফআই গুলি আছে, এনবিএফআই গুলির থেকে তখন আপনি কি করবেন, আপনি লোন নিতে পারবেন, তাদের কাছে যাবেন, তারা আপনাকে লোন দিবে এবং দ্রুত গতিতে দেবে। ব্যাংকে যেটুকু সময় লাগতো তার চাইতে কম সময় লাগবে প্রাইভেট ব্যাংকে, এবং প্রাইভেট ব্যাংকের চাইতে কম সময় নিবে এনবিএফআই গুলো, কারণ তাদের উদ্দেশ্য, তাদেরকে রাখা হয়েছে তারা শুধু ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে, তারা লিজ ফাইন্যান্সিং করে। যেমন আমরা লিজ ফাইন্যান্সিং যেসব কোম্পানি দেখি, যে ব্র্যাক ডেল্টা আছে, তারপরে বে লিজিং আছে, তারপরে কি আইপিডিসি, আইডিএলসি, এই যে এরকম যে লিজ ফাইন্যান্সিং কোম্পানি আছে, কোঅপারেটিভ, বিভিন্ন কোঅপারেটিভ এইগুলি আছে, এই কোঅপারেটিভ ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো এটা আর্থিক, এটাকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলে। এদের মাধ্যমে আপনার লোন নিতে পারেন। আমরা সবাই যারা ব্যবসা প্রয়োজন তখন আমরা এদের কাছ থেকে লোন নিয়ে নিতে পারি। এই ছিল আমাদের এসে। এরপরে যে আমরা কি করছি, যে প্রথমে এনজিও দেখছি, এনজিও ব্যাংকে আমাদেরকে প্রতিষ্ঠান যখন কোনো কিছু লোনের প্রয়োজন হয় আমরা এনজিও গুলোকে প্রথমে টার্গেট করি, কারণ এনজিও যদি কাছাকাছি থাকে। এরপরে আমরা কি করি, সরকারি ব্যাংকে আসি, সরকারি ব্যাংক থেকে আবার বেসরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক থেকে কিছু কি এনবিএফআই, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এই কয়টা জিনিস, চারটা জিনিসে আমাদের একটা জায়গা, সম্ভাব্য জায়গা যেখান থেকে আমরা লোন পেতে পারি। এখন আমরা দেখি যে সরকারি যে ব্যাংকগুলিতে যাব, কোন কোন ব্যাংকগুলি সরকারি ব্যাংক, কোন ব্যাংকগুলিতে আমরা যেতে পারি আমাদের লোনের জন্য। আমরা যখন লোন এটা চাইবো তখন কোন ব্যাংকগুলিতে আমরা যাব। এখন আমাদের সরকারি ব্যাংক হিসেবে আমরা জানি যে সরকারি 6টা ব্যাংক আছে। কয়েকটা সরকারি ব্যাংকের নাম একটু বলবেন, সরকারি ব্যাংকের নাম কি কি বলেন? আপনার জানা মতো সরকারি ব্যাংক কোনটা কোনটা একটু বলেন, অন্য যারা আছেন তারা একটু বলেন। তুষার তো কথা বললো, ফিরোজা পারবেন, শুনতে পাচ্ছেন? যারা কথা বলেন না এই পর্যন্ত তাদের ভিতরে কেউ একজন বলেন। শুনতে পাচ্ছে, আর বাকিরা কি শুনতে পাচ্ছে কিনা এটা তো বুঝতে পারছি না। মাহফুজা চৌধুরী, মনিরুল ইসলাম, আফজাল হোসেন, বলেন। হ্যাঁ, আপনারা সবাই শুনছেন। তাহলে যে সরকারি ব্যাংক হিসেবে আপনার জানা কয়টা ব্যাংক আছে একটু বলেন তো, সরকারি ব্যাংক কোনটা? কয়েকটা ব্যাংকের নাম বলেন সরকারি, আপনার জানা মতে কয়েকটা সরকারি ব্যাংকের নাম বলেন। 3টা ব্যাংকের সাথে মানে আমাদের যোগাযোগ আছে, অগ্রণী ব্যাংক, তারপর সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক। আমি গান্ধী না, রূপালী ব্যাংক সরকারি না, সরকারি, সরি, হ্যাঁ রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, তারপর অগ্রণী ব্যাংক। ঠিক আছে, এরপরে আছে আমাদের 6টা ব্যাংক, আসলে সরকারি, কর্মসংস্থান ব্যাংক। আমরা কি সরকারি মূল ব্যাংকের কথা, ওই ব্যাংকগুলিতে আসিনি। আচ্ছা, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এই 4টা সরকারি ব্যাংকের পাশাপাশি বেসিক এবং আপনার বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটা আগে ছিল কি বলে শিল্প ব্যাংক নামে ছিল, এটাকে বিডিবিএল। এই 6টা ব্যাংকগুলো সরকারি ব্যাংক। সরকারি ব্যাংকগুলির পাশাপাশি কিছু ব্যাংক করা হয়েছে যে স্পেশাল ব্যাংক, স্পেশাল কাজের জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথমে যে ব্যাংকটাকে সৃষ্টি করেছে, ব্যাংকের জন্ম হয়েছে, সেটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে দেখলেন যে আমাদের দেশে কৃষি ভিত্তিক দেশ, এখানে কৃষি ভিত্তিক পণ্যগুলি বেশি হয়, তাহলে কৃষি কাজের জন্য বিভিন্ন বিনিয়োগের প্রয়োজন হয়।
কৃষকদের বিনিয়োগের প্রয়োজন, ইনভেস্টমেন্টের প্রয়োজন। তারা যখন ফসল ফলাতে যায়, প্রথম ফসল কেনা, ফসলের বীজ কেনা, মাঠের কাজ, লোকের কাজ করানো, বিভিন্ন জায়গায় প্রকল্পের জন্য তাদের কৃষি জাতীয় প্রকল্প যাতে আরো ডেভেলপ করতে পারে, আরো বেশি বেশি হয়, এই জন্য স্পেশাল ব্যাংক তৈরি করেছে 1973 সালে, সেটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। তো কৃষি বিষয়ক আমাদের যে কোনো প্রজেক্ট, যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবো কৃষি বিষয়ক, হ্যাঁ, কৃষি জাতীয় দ্রব্য, হ্যাঁ, যেমন খামার যেটা করছেন, এটা আমার কৃষি জাতীয় একটা, ডেইরি ফার্ম এটা কৃষি প্রোডাক্ট, যদি বাগান করেন সেগুলো কৃষি প্রোডাক্ট। অর্থাৎ কৃষি বিষয়ক কোনো যদি ব্যবসা বা কোনো প্রজেক্ট করেন, সেটার জন্য যদি আপনার বিনিয়োগের প্রয়োজন, আপনার প্রথম চয়েস হবে বাংলাদেশ কৃষি ব্যাংক। Your first choice should be in বাংলাদেশ কৃষি ব্যাংক। কারণ কৃষি কাজে বিনিয়োগের জন্য কিন্তু তারা স্পেশালি তাদেরকে তৈরি করা আছে, স্পেশাল তাদের কাজই হলো এটা। অন্যান্য ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আপনার লোন লাগে, একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আপনাদের বিডিবিএল আছে, বেসিক ব্যাংক আছে, বিডিবিএল আছে, ওরা স্পেশালাইজ, তারা এটা করে। আর এবার ওভারঅল যেটা কৃষি ইন্ডাস্ট্রিয়াল সবকিছু মিলাই যদি এটা হয়, তাহলে আপনার সোনালী জনতা, অগ্রণী ওরা আছে। ধাপে ধাপে আপনি এখন চিন্তা করুন কোথায় যাবেন। স্পেশাল কাজের জন্য, যার নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত, আপনার সেখানে গেলে যে সার্ভিসটা পাবেন, যে সেবাটা পাবেন, যারা কমন গড়ে সব কাজগুলি করে, সেখানে গেলে সেবাটা কম পাবেন। কারণ সেখানে ওই জাতীয় সেবা দেওয়ার জন্য একজন মানুষ অনেক অনেক জাতীয় কাজ করেন, যার ফলে পরিপূর্ণভাবে হয়তো আপনাকে সেবা দিবে, কিন্তু সেরকম ভাবে মনোযোগ দিবে না। আর যদি স্পেশাল জায়গায় যান, তাদের কাজটা হলো এটা, যেমন কৃষি ব্যাংকের কাজটা হলো কৃষি বিষয়ক ইনভেস্টমেন্ট করা, কৃষি বিষয়ক উন্নতির জন্য যত প্রজেক্ট হবে সেই প্রজেক্টে তারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে। এই জন্য কৃষি বিষয়ক সবকিছু তাদের অভিজ্ঞতা তাদের আছে। এবং আপনারও পরামর্শ চাইলে আপনারা কৃষি জাতীয় ব্যবসা ইনভেস্টমেন্ট পরামর্শের জন্য আপনার কৃষি ব্যাংকে যাবেন। কৃষি ব্যাংক হলে এরপরে হলো যে আপনাদের জনগণের সুবিধার্থে আমাদের যে প্রত্যেক বছর প্রায় 5 লক্ষ লোক 5 লক্ষ আমাদের ছেলে মেয়েরা যারা আছে, যুবক যুবতী যারা, তারা পাশ করে বের হয়। বের হওয়ার পর তাদের তো চাকরির প্রয়োজন। চাকরির প্রয়োজন হলে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে সরকারি কোটা, সরকার যদি হয় 20,000-এর মতো হয়তো বা তারা এটা চাকরি আছে, হয়তো কোটা আছে 20,000, তাহলে বাকিটা কোথায় যাবে? বাকিদের তো চাকরির দরকার, সে বাকি চাকরিগুলি কি হবে? তখন যদি আমাদের সরকার, যারা যুবক যুবতী, তারা বলে যে আমি চাকরি করব না, চাকরি আমি তার অল্টারনেটিভ হিসেবে আমার কর্মসংস্থানের জন্য কিছু টাকা যদি আমি লোন পাই, যেমন তুষার বলে আমার 2 লাখ টাকা যদি লোন দেয়, আমি একটা খামার করব, খামার করে আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো, আমার আর কোনো চাকরির প্রয়োজন হবে না। তাহলে আমি এই ক্ষেত্রে যে আমি কর্মের বিনিময়ে কর্মসংস্থানের জন্য আমি কিছু বিনিয়োগ চাই, তখন সরকার শুধুমাত্র এইসব যুবক যুবতীদের যারা উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য কোনো প্রজেক্ট নিবে, কোনো প্রজেক্ট করবে, এইসব ক্ষেত্রে এই যে বিনিয়োগ করার জন্য কর্মসংস্থান ব্যাংকে বলা যায়। যেমন গত বছরে করোনার এসে, এই যে আমাদের 2020 সালে করোনা এসে প্রায় 1200 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করেছে তারা। কারণ এখানে কর্মসংস্থান ব্যাংকের যে ডিএমডিসি আমার বন্ধু, আমরা একসাথে ছিলাম, সে জনতা ব্যাংক থেকে রিসেন্টলি কর্মসংস্থান ব্যাংকে জয়েন করে। এর আগে আমার আরেক ফ্রেন্ড ছিল যে এখন শিল্প ব্যাংক অর্থাৎ বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি, সে আলমগীর হোসেন, সে এমডি, সে আমার ফ্রেন্ড, আমাদের সাথে ছিল সিনিয়র ফ্রেন্ড। তো ওরা ওখানে দেয় যে কর্মসংস্থান ব্যাংকে গেলাম, সেই কর্মসংস্থান ব্যাংকে তারা এত করে এই করোনার সময় কিন্তু তারা অনেক টাকা লোন দিয়েছে। আচ্ছা, তো কর্মের বিনিময়ে, তাহলে এরকম ক্ষেত্রে যদি হয়, আপনি মনে করেন যে এরকম কোনোভাবে আপনার লোন নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার চয়েস হবে চয়েস শুড বি ইন কর্মসংস্থান ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকে। আরেকটা ব্যাংক হলো সরকারের বিশেষায়িত ব্যাংক, সেটা হলো কি প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসীদের জন্য, যারা প্রবাসে যাবেন, দেশের নাগরিক যারা দেশের বাইরে যাবেন, তারা ভিসা পেয়ে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে ভিসা পেয়ে গেলে তার ওখানে প্লেন ভাড়া লাগবে, প্লেনে যাওয়ার যে টাকা তার সংস্থান করার জন্য এটা, এবং তারা বিদেশে যাওয়ার সাথে সাথে তো আর চাকরিতে যাওয়ার সাথে সাথে তাকে তো বেতন দিবে না, তার তো সারা মাস থাকতে হবে, খেতে হবে, তার ফুডিং লজের একটা বিষয় আছে, সে মাস শেষ হলো না বেতন পাবে, মাসের প্রথমে তো বেতন দিবে না। তাহলে এই যে প্রথমে তার এই 1 মাস চলতে হবে, চলার জন্য কিন্তু হাত খরচের টাকা প্রয়োজন। এরকম টাকার জন্য লোনের জন্য যদি হয়, অথবা বিদেশ থেকে তারা আসে, বিদেশে ছিল, বিদেশ থেকে ফেরত আসে, তারা কিছু কাজকর্ম করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা, আর বিদেশে যাবে না, এখানে বসে কিছু করবে, তাহলে তার ক্ষেত্রে কিছুটা লোন নেওয়া যায়। এই যে বিনিয়োগ, এই ক্ষেত্রে আমি
বলতে পারি তুষারের একটা সম্ভাবনা আছে। তুষারও যদি এটা মনে করে সে বিদেশ ফেরত, আমাদের এখানে গত এই বছরে প্রায় প্রায় 3 লক্ষ লোক ফেরত আসে বিদেশ থেকে। 3 লক্ষ লোক প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে বিদেশে চলে আসে করোনার কারণে। এদের কর্মসংস্থানের জন্য কিন্তু সরকারের বিশেষ প্রকল্প আছে, বিশেষ বিনিয়োগ সেল আছে, তো সেখান থেকে তারাই নেয়। অর্থাৎ এই যে মানুষ স্পেশাল কাজের জন্য এরা নিয়োজিত, স্পেশাল কাজের জন্য তখন তারা এই লোনগুলি যদি চায়, বিনিয়োগ চায়, তাহলে তারা এই ব্যাংকের মাধ্যমে নিতে পারে। এইগুলো আমাদের সরকারি ব্যাংকের ভিতরে গেল, তারা কিছু কাজে যে স্পেশাল কোনো কাজের জন্য অ্যাসাইন করাও কিছু ব্যাংক আছে, সেই ব্যাংকগুলি বললাম যে বিশেষ করে 3টা ব্যাংকের কথা আমরা এটা আসি। বাংলাদেশ কৃষি ব্যাংক, আবার রাজশাহী অঞ্চলের কৃষি কাজের ডেভেলপমেন্টের জন্য একটা নির্দিষ্ট ব্যাংক আছে রাজশাহী অঞ্চলের জন্য, হ্যাঁ, রাজশাহী, রংপুর, দিনাজপুরের জন্য। এই ব্যাংকের নামটা কি বলতে পারবেন? হ্যাঁ বলেন। রাজশাহী অঞ্চলের জন্য, রাজশাহী অঞ্চলে কৃষিকাজের উন্নয়ন জন্য রাজশাহী অঞ্চলে, অর্থাৎ আমাদের নর্থ বেঙ্গলের কৃষিকাজের ডেভেলপমেন্টের জন্য বিশেষ একটা ব্যাংক আছে, সরকারি একটা ব্যাংক আছে। সেই ব্যাংকের নামটা কি বলতে পারবেন? বলেন, কেউ একজন বলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্যার। পারফেক্ট, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকুব যেটা বলে। এটা হলো রাজশাহী অঞ্চলের, অর্থাৎ নর্থ বেঙ্গলের যে কটা জেলা আছে, এই জেলা শহরগুলির কৃষি কাজের ডেভেলপমেন্টের জন্য বিশেষায়িত ব্যাংক। তাদের কাজ হলো ওই অঞ্চলে যাতে কৃষি কাজে যত বিনিয়োগ হয় তারা ওখানে বিনিয়োগ করবে, তাদের মূল ফোকাসটা ওখানে, এবং স্বল্প সুদে, তাদের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কম, সহজ সরল সুদে তারা এটা এগুলি দিয়ে থাকে। তাহলে ওইসব জায়গায় আমরা যাবো। প্রথমে এই গেল। আর এছাড়া কিছু কমিউনিটি ব্যাংক আছে ওদের ভিতরে, যেমন আনসার বিডিবি ব্যাংক, স্পেশাল এসডি, আনসার বিডিবি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, হ্যাঁ, পল্লী সঞ্চয় ব্যাংক, এই জাতীয় সরকারি ব্যাংক। সরকারি ব্যাংকের বাইরে আমাদের কিছু ব্যাংক আছে। এবার হচ্ছে প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংকের ভিতর প্রথমে যেটা আছে বেসরকারি প্রাইভেট ব্যাংক। এই প্রাইভেট ব্যাংকের কিছু ব্যাংক আছে ফরেন ব্যাংক, বিদেশি ব্যাংক, যারা যেসব ব্যাংকগুলি বিদেশে কিন্তু আমাদের দেশে তারা ব্যবসা করার জন্য এখানে ব্রাঞ্চ আছে, তাদের হেড অফিসটা কিন্তু আমাদের দেশে না, দেশের বাইরে। তো এরকম বিদেশি কি একটা দুইটা ব্যাংকের নাম বলতে পারবেন কেউ? বিদেশি ব্যাংক একটা দুইটা নাম বলেন। আমাদের বাংলাদেশে বিদেশি ব্যাংক কোনগুলি? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার জানা নেই স্যার। সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড, পুরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। বাংলাদেশে এই যে এটা আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যেটা আমরা হাবিব ব্যাংক, হ্যাঁ, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড নাম করা ব্যাংকের ভিতরে যদি আমরা দেখি দুইটা শাখা আমাদের। তিনটা বেশ নাম করা। আমরা যদি বাংলাদেশে যারা ঢাকা থাকে বা জেলা শহরগুলিতে থাকেন, তারা মোটামুটি কথা হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নামটা সবচাইতে প্রথমে আসে, কারণ এর পরিধিতে আমাদের দেশে অনেক বেশি। এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড। এরপরে আসে এইচএসবিসি ব্যাংকের নামটা আসে, আর আসে সিটি ব্যাংকের নাম, সিটিএনএ আছে। এছাড়াও আমাদের আরো ব্যাংক আছে, যেমন ব্যাংক অফ সিলন, তারপর ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, হাবিব ব্যাংক, এরকম 9টা ব্যাংকের বিদেশি ব্যাংকের শাখা আমাদের দেশে আছে। যেটা আলফালা ব্যাংক, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওরি ব্যাংক। এই যে আপনার 9টা ব্যাংক, এই ফরেন ব্যাংক 9টা ব্যাংক আমাদের দেশে। এই ফরেন ব্যাংকের বাইরে আবার আমাদের দেশে কিছু স্পেশাল আরেকটা গ্রুপ, ছোট গ্রুপ, একটা গ্রুপ আছে, গ্রুপ অফ ব্যাংক, সেটা হলো ইসলামী ব্যাংকিং করে। এই ব্যাংকগুলি কি করে? ইসলামিক ব্যাংকিং করে। আমাদের যেহেতু আমাদের দেশে ইসলামিক কান্ট্রি হিসাবে আমাদের প্রধান ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মীয় হিসেবে অনেকের চাওয়া যে আমরা যে ধর্মীয় শরিয়া অনুযায়ী যে চলে, এরকম ইসলামিক ব্যাংকিং যারা করে, এরকম ব্যাংকের কাছ থেকে আমি লোন নিব, বা আমার যদি কিছু টাকা পয়সা রাখি আমি তাদের কাছে রাখবো। আমি যদি ব্যবসায় লোন নেই, বিনিয়োগ নেই, এই জাতীয় ইসলামিক শরিয়া ভিত্তিক যেসব ব্যাংক আছে তার কাছ থেকে নিব। কিছু ব্যাংক আছে আমাদের দেশে প্রাইভেট ব্যাংকের ভিতরে, সেগুলো ইসলামিক ব্যাংক, ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংক। এইরকম কয়েকটা ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকের নাম বলেন তো।
আপনার আশেপাশে কি কি আছে এরকম ইসলামী ব্যাংক? সাতক্ষীরা, মেহেরপুরে? স্যার আমাদের এলাকায় ইসলামী ব্যাংক হিসেবে একটা ব্যাংক আছে, আর তো তেমন কিছু দেখি না। আর দেখেন না ইসলামী ব্যাংক ছাড়া ইসলামী ওখানে এখনো? সোশ্যাল ইসলামিক ব্যাংক আছে স্যার। হ্যাঁ, সোশ্যাল ইসলামী। আর কোন ইসলামী ব্যাংক? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, হ্যাঁ এটা আছে। স্যার এখন অনেক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করছে। শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং কার্যক্রম এখন চালাচ্ছে। না অন্যান্য উইন্ডো, ওইটা উইন্ডো আছে, ওটা হচ্ছে পাশাপাশি, মানে সালাদের মতো খাবারের পাশাপাশি আরেকটা ডেজার্ট হিসেবে দেওয়া। মূল ব্যবসা তাদের ওইটা না। মূল যাদের ইসলামিক ব্যাংকিং যারা করে শরিয়া ভিত্তিক, তাদেরকে লাইসেন্সই দেওয়া হয়, তারা সম্পূর্ণ ব্যবসাটা করবে শরিয়া ভিত্তিক অনুযায়ী করা। এই জন্য তারা 8টা ইসলামিক ব্যাংক আছে আমাদের বাংলাদেশে। 8টা ইসলামিক ব্যাংক আছে, যে ইসলামিক ব্যাংকগুলো পরিপূর্ণভাবে শরিয়া অনুসরণ করে তারা ব্যবসায়ী এটা করে। অর্থাৎ তাদের আল আরাফা ইসলামিক ব্যাংক স্যার। হ্যাঁ, আল আরাফা ইসলামিক ব্যাংক আছে, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক বাংলাদেশ সবচেয়ে বড়, পুরাতন এবং প্রথম ইসলামিক ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারপরে সব ইসলামিক ব্যাংকগুলি আসলো। শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবং নতুন জেনারেশনের ব্যাংকের ভিতরে হলো ইউনিয়ন ব্যাংক। এই ইউনিয়ন ব্যাংকটা হলো আমাদের ইসলামিক শরিয়া অনুযায়ী সম্পূর্ণ ইসলামিক ব্যাংকিং করে। এছাড়া প্রায় সবগুলি ব্যাংকেরই ইসলামিক উইন্ডো আছে, মানে একটা পার্ট, একটা অংশ দেওয়া আছে, যে তারা ওই একটা অংশে তারা ছোটখাটো আকারে শরিয়া ব্যাংকিং এ শরিয়া মূলত। তাহলে এই 8টা ইসলামিক ব্যাংক আমরা দেখলাম। এরপরে বাকি যা আছে 34টা ব্যাংক, বাকি 34টা ব্যাংক হলো আমাদের প্রাইভেট ব্যাংক। প্রাইভেট অন্যান্য যা কিছু আমরা যত কটা ব্যাংক দেখি এখানে প্রাইভেট, যেমন কি আছে, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, তারপরে ইস্টার্ন ব্যাংক, তারপরে যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তারপরে ঢাকা ব্যাংক, তাই না, আইএফআইসি, পদ্মা ব্যাংক, তারপরে সাউথ ইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, এরকম অনেক ব্যাংক, 34টা ব্যাংক। মোট আমাদের এখানে প্রায় 60টা ব্যাংক, 60 ব্যাংকস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে 60টা ব্যাংকই এখানে দেওয়া আছে। তো এই যে 60টা ব্যাংক দেওয়া আছে, 60টা ব্যাংক দেওয়া কেন? এতগুলি ব্যাংকের আমাদের মানুষ হলো 18 কোটি। এই 18 কোটি মানুষের সেবা যদি দিতে হয়, তাহলে আমাদের আসলে এই ব্যাংকের প্রয়োজন আছে। এতগুলি ব্যাংকে এই মানুষগুলি যাবে, মানুষকে সেবা দিতে গেলে এজন্য একটা লোক যদি কোথায় যাবে, সবাই যদি 1টা 2টা বা 4টা ব্যাংকে, সরকারি যে 6টা ব্যাংক ছিল, 6টা ব্যাংকের ভিতরে সবাই যদি যায়, তাহলে সবাই কিন্তু এই 18 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য এই 6টা ব্যাংকের এতগুলি ব্রাঞ্চ নাই যে সব জায়গায় দিবে, সবাইকে সেবা দিবে। এই কারণে সরকার কি করছে, বিভিন্ন সময় ব্যাংকিং লাইসেন্স দিয়ে তাদেরকে, যাতে তারা ইনভেস্টমেন্ট করতে পারে, সেই জন্য সেবাটা বাড়ানোর জন্য ব্যাংকিংটা। তো আমরা ব্যাংকে, প্রাইভেট এই ব্যাংকগুলির থেকে আমরা টাকাগুলি নিতে পারি, আমরা বিনিয়োগ নিতে পারি। তাহলে বিনিয়োগকারী আমাদের প্রতিষ্ঠান আমরা জেনে গেলাম যে আমরা ব্যবসার প্রয়োজন হলে কোত্থেকে আমরা বিনিয়োগগুলি নিতে পারি, বিনিয়োগের আমাদের সম্ভাব্য ক্ষেত্রগুলি আমরা জেনে গেলাম। এছাড়া আর কিছু আছে ব্যাংকের বাইরে, আমরা যেটা বলেছি যে এনবিএফআই, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এরা হলো যেমন অগ্রণী এসএমই আছে আমাদের এখানে, বে লিজিং আছে, জিএসপি ফাইন্যান্স আছে, ফার্স্ট ফাইন্যান্স, তারপরে আইডিএলসি যেটা বলছে আইডিএলসি, হ্যাঁ, তারপরে আইপিডিসি, এরকম অনেক কোম্পানি আছে যারা কি করে যে বিভিন্ন ব্যাংকিং এর বাইরে তার ব্যাংকিং কার্যক্রম করে না, কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে, আপনার ব্যবসা অর্থনগরী করে, ফাইন্যান্স করে, তারা ক্যাপিটাল ফাইন্যান্স করে, ক্যাপিটাল ইনজেক্ট করে। তো এইরকম যখন আমরা এই প্রতিষ্ঠানগুলিতে নিব, কিন্তু এই প্রতিষ্ঠানগুলি একটা দ্রুত কাজ করে, বাট এদের রেট অফ ইন্টারেস্টটা বেশি। ওই জন্য আপনি আপনার ব্যবসার প্রয়োজনে কখন কোথায় যাবেন এটা আপনাকে চয়েস করতে হবে। আমরা শুধু আপনাকে সম্ভাব্য জায়গাগুলি দেখাচ্ছি যে কোন কোন জায়গা থেকে আপনি পাবেন, এরপরে কাকে চুজ করবেন, কার কাছ থেকে নিবেন, সেটা আপনি তখন নিজের এদের যে সুযোগ সুবিধা বা এইসবের উপর ভিত্তি করে আপনি তখন এটা সিদ্ধান্ত নেবেন। যখন আপনি মনে করেন যে কোনো বাজারে যান, মার্কেটে যান, মার্কেটে একই জাতীয় কিন্তু পণ্য নিয়ে অনেক দোকান বসে। এখন কোন দোকান থেকে আপনি মাল নিবেন এটা নির্ভর করে আপনার কাছে এবং আপনার ওই যে দোকানদারি যে আছে তার আচার আচরণ বা তার ব্যবহারের উপর নির্ভর করে যে আপনি তার কাছ থেকে মালটা নিবেন কি নিবেন না।
তো এরকমই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি আছে, প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তারপরে আপনার ইসলামী ব্যাংকিং আছে, এনবিএফআই আছে। কোথা থেকে নিবেন এটা ডিপেন্ড করে আপনার পরিস্থিতি এবং আপনার প্রয়োজন পরিস্থিতি এবং তার ব্যবহার, আপনার কোন জায়গা ভালো লাগার একটা বিষয় থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে আপনি এটা নিবেন। তাহলে ব্যাংকিং সম্ভাব্য যে জায়গা ক্ষেত্রগুলি এটা বোঝা গেল। আপনারা সবাই মোটামুটি বুঝতে পারেন যে ব্যাংকিং কোথা থেকে আমরা এটা নিব। কি এর ভিতরে কারো প্রশ্ন আছে? এর ভিতরে কারো প্রশ্ন থাকলে একটু প্লিজ এটা করেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। বলেন। স্যার আমি রথীন্দ্র বলছি সাতক্ষীরা থেকে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলেন। অবশ্যই। এই যে আমাদের দেশে যে পল্লী সঞ্চয় ব্যাংকটা স্যার, এটা কি সরকারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পল্লী সঞ্চয় ব্যাংক, এটা কথা আমি বলি নাই না। পল্লী সঞ্চয় ব্যাংকটাও আছে, এটা স্পেশাল ব্যাংক। এটা গ্রামীণ ব্যাংকের মধ্যে স্পেশাল ব্যাংক। হ্যাঁ, এটা কি রিসেন্টলি সরকারি হয়েছে স্যার? না না না, এটা রিসেন্টলি সরকার, এটা আগের থেকে ছিল, কিন্তু স্বল্প পরিসরে ছিল। সব জেলা শহরে কিন্তু এটা নাই। এটা সব জেলা, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় সমবায়, এটা সমবায় ব্যাংকের ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে পল্লী সঞ্চয় ব্যাংকগুলি খুব কম আছে। আপনাদের সাতক্ষীরা অঞ্চলে আছে কিনা ঠিক আমি ঠিক বলতে পারবো না। আমাদের এখানে নাই স্যার। নাই, এটা সব জায়গায় থাকে না। যেমন কর্মসংস্থান ব্যাংকও সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায়। স্পেশাল ব্যাংকগুলি যদি সব জায়গায় থাকে না, বেশি শাখা নাই। আপনার কর্মসংস্থান ব্যাংক সরকারি? হ্যালো। হ্যাঁ বলছি স্যার, কর্মসংস্থান ব্যাংক কি সরকারি ওটাও? হ্যাঁ হ্যাঁ, কর্মসংস্থান ব্যাংক সরকারি। আমি যেটা বললাম সরকারি, এটা হচ্ছে স্পেশাল ব্যাংক, আপনাকে স্পেশালাইজড ব্যাংক। আপনার কর্মের সংস্থানের জন্য আপনারা কিন্তু যারা যুবক আছেন, যারা এখন ব্যবসার জন্য এটা করছেন, তারা চাকরি করবেন না, ব্যবসা করবেন, ছোটখাটো ব্যবসা 2 থেকে 5 লাখ টাকার মধ্যে, এরকম যদি ইনভেস্টমেন্ট চান, তাহলে আপনারা দেখা যায় যে আপনাদের এখান থেকে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আপনারা কিন্তু লোন নিয়ে বিনিয়োগ নিয়ে কাজ শুরু করতে পারেন এবং অনেকটা অনেক অনেক সহজে পাওয়া যায়, খুব একটা জটিলতা নাই। তারপরেও জটিলতা নাই আমরা বলছি, আমরা কাগজে কলমে, আমরা যারা উপরে বসে থাকি, আমরা এক্সিকিউটিভ লেভেলে আমরা মনে করি যে সবকিছু সহজ হচ্ছে, কিন্তু যারা মানে রুট লেভেলে, যারা যখন যায় ব্রাঞ্চে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চেতে কাজ করে আমাদের হেড অফিস পর্যন্ত আসতে আসলে অনেক কষ্ট পোহাইতে হয় হয়তো বা। তো ওরকম বিভিন্ন কিছু থাকে, দেখাশোনার বিষয় থাকে, ওইগুলি পার হয়ে আসলে সহজে পাওয়া যায়। যাই হোক, কর্মসংস্থান ব্যাংকগুলি সরকারি স্পেশাল ব্যাংক। আপনার কর্মের বিনিময়ে, আপনার চাকরির বিনিময়ে আপনাকে ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই ব্যাংকটা স্পেশালাইজড ব্যাংক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর এনজিও গুলির কথা যদি বলি, এনজিও নামগুলি তো আমরা জানি সবাই কম বেশি। আপনাদের এখানে সাতক্ষীরা মেহেরপুরে কোন এনজিও কয়টা আছে? সবচেয়ে বড় এনজিও কি, মানে বেশি চোখে পড়ে এরকম কোন কোন এনজিও ওখানে? ব্রাক আর গ্রামীণ ব্যাংক। ব্রাক আর গ্রামীণ ব্যাংক। আর এই আশা কি ওখানে নাই? আশাও আছে। টিএমএসএস আছে? টিএমএসএস আছে? টিএমএসএস আছে স্যার। টিএমএসএস আছে। তাহলে আশা, ব্রাক আছে, আশা আছে, টিএমএসএস আছে। তারপরে আপনাদের ওখানে স্যার মেহেরপুরের একটা স্থানীয় আছে স্যার, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। গুরু বাংলাদেশ আছে স্যার। গুরু বাংলাদেশ। যাক, তাহলে আপনারা বুঝে গেছেন যে কোনগুলি এনজিও আর কোনগুলি ব্যাংক। আমি বোঝানোর জন্য এখানে এই যে আলোচনার কথা আমরা আছে, কোনগুলি ব্যাংক, কোনগুলি এনজিও, কোথা থেকে নিব, এই এনজিও গুলি আমাদের আশেপাশে আছে, আমরা এদের কাছ থেকে নিতে পারি। এটা এখন আমরা যেটা একটা করব, এখন আমাদের যে বিষয়টা হলো যে আমরা তো ইনভেস্টমেন্টটা নিব, এন্ড ব্যাংকের থেকে যখন ইনভেস্টমেন্টটা নিব, তাহলে কি হচ্ছে যে ইনভেস্টমেন্ট করে তাকে কি বলি আমরা? বিনিয়োগকারী, তাই না? আর যে ইনভেস্টমেন্টটা নেয় ব্যবসার কারণে যে নেয়, তাহলে সে কি হয়? তাকে আমরা কি বলি? যে নেয় সে হচ্ছে ঋণ গ্রহীতা, সহজ করে নাকি? তাকে তো বলে না যে ইনভেস্টমেন্ট গ্রহীতা, এটা কেউ বলি না, বলি কে? ঋণ গ্রহীতা।
লোন নিছে, প্রথমে দেওয়ার ক্ষেত্রে খুব সুন্দর বিনিয়োগকারী, কি সুন্দর কথা, আমি বিনিয়োগকারী, কিন্তু যেই আমি নিলাম নেওয়ার পর আপনাকে যে আপনি তো ঋণ গ্রহীতা, আপনি ঋণ নিচ্ছেন, হ্যাঁ আপনি ঋণ নিয়েছেন, ঋণ গ্রহীতা, তাহলে ঋণ নেওয়া অর্থাৎ ব্যবসার প্রয়োজনের জন্য আপনি নেওয়া। এখন আমি ঋণটা যেটা আসে সাধারণ ভাষা আমরা যদি বলি যে ঋণটা কি জিনিস, ঋণের বৈশিষ্ট্যটা কি থাকে, একটা ঋণ যদি হয় সে ঋণের বৈশিষ্ট্য কি থাকে, কমন। ঋণ কিন্তু দুই রকম হয়, একটা হলো যে ব্যবসার ক্ষেত্রে ঋণ হয়, আর একটা হলো এমনিতে ব্যক্তিগত কিছু ঋণ হয়, আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সময় লোন নেন প্রয়োজনে, এটার ক্ষেত্রে কিন্তু এটা নেন, আবার ব্যাংকের থেকেও লোন নিচ্ছে, দুইটাই লোন। এই যে ঋণ নিচ্ছি, এই ঋণের এটা কি কমন জিনিসটা কি, এই দুইটা ঋণের ভিতরে কমন কি এবং ঋণের বৈশিষ্ট্য কি বলেন তো, কোনটাকে ঋণ বলবো? ঋণের বৈশিষ্ট্য কি হবে বলেন? একটা ঋণ হলে সেই ঋণের শর্তটা কি থাকে, প্রথম শর্ত কি বলেন তো, আমরা কি বলি কমন একটি বলেন, চিন্তা করেন, আমরা সবাই এটা জানি, মনের ভিতরে থাকে, কিন্তু আসলে বইয়ের ভাষায় এটা আসে না। একটা ঋণ হলে ঋণের প্রথম বৈশিষ্ট্য কি থাকে? প্রথম বৈশিষ্ট্য থাকে যে ঋণ যখন নিচ্ছি সেটা কি দিব, ফেরত দিব নাকি? হ্যাঁ, ফেরতযোগ্য। একটা প্রথম না, যার কাছ থেকে নেন, বন্ধু বান্ধবের কাছ থেকে নিলে কি ফেরত দিতে হবে নাকি আর দিতে হবে না? হ্যাঁ বলেন। আমি যদি বন্ধু ভাই বোনের কাছ থেকে ঋণ নিই তাহলে কি তাকে ফেরত দিতে হয়? অবশ্যই স্যার, ফেরত দিতে হবে, এই শর্ত নিয়েই লোনটা গ্রহণ করা হয়। অর্থাৎ ঋণের যদি কথাটা আসে আপনাকে ফেরত দিতে হবে, সে যেটাই হোক। প্রথম একটা কমন ঋণের কমন এটা হলো প্রথম শর্ত হলো ফেরত দিতে হবে। এবার ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমি ঋণ নেই, এর কিছু বৈশিষ্ট্য থাকে স্পেশাল, এর পরে ব্যবসায়িক ক্ষেত্রে যখন ঋণ নিব তাহলে প্রথম বৈশিষ্ট্য কি থাকবে, আমি ফেরত দিব, এক। দ্বিতীয় বৈশিষ্ট্য কি থাকবে? হ্যাঁ, আর কি বৈশিষ্ট্য থাকবে আমাদের? আমরা বলি ঋণের যখন আমরা ঋণে, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হবে এরপরে যে কত সময়ের মধ্যে দেবে, একটা সময়, একটা টাইম ব্যারিয়ার থাকবে, নির্দিষ্ট করা একটা ব্যারিয়ার থাকবে, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে দিতে হবে। ঋণ বলতে আমি আজীবন ধরে এটা রাখবো, আজীবন না, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যাই হোক একটা সীমা থাকবে। যখন আমরা ব্যবসার জন্য নেব তার আরেকটা বৈশিষ্ট্য থাকবে, ঋণের আরেকটা প্রপার্টিজ হবে কি, তার একটা সময় থাকতে হবে। তৃতীয় এবং প্রধান বৈশিষ্ট্য যেটা থাকবে সেটা হলো কি, রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আপনি তাকে যে রিটার্ন দিবেন, প্রফিট দিবেন, আপনার রিটার্ন কোন রেটে তাকে আপনি রিটার্ন দিবেন, অর্থাৎ ওই যে টাকাটা আপনাকে ইনভেস্ট করে আপনাকে লোন দিলে, যেহেতু আপনার ব্যবসায়িক কাজে আপনার লোন দিয়েছে, তো আপনাকে এটা যখন আপনার কাছ থেকে ফেরত নিবে ওটার সাথে কিছু লাভ সহ নিবে। এই লাভটা বা ইন্টারেস্টটা কি হবে সেটা একটা নির্ধারিত করা থাকবে, নির্দিষ্ট ইন্টারেস্ট করা দেওয়া থাকবে, সেটা আপনাকে এই দিবে। যদি সনাতন আমাদের ব্যাংকিং হিসেবে বলে রেট অফ ইন্টারেস্ট থাকবে, কত পার্সেন্ট রেটে আপনি নেবেন। আর যদি ইসলামিক শরিয়া ইসলামিক ব্যাংকিং হিসেবে করে তাহলে তারা বলবে রিটার্নটা নেবে, কিন্তু বলবো কি প্রফিট, কতটুকু প্রফিট আমাকে দিবে, শতকরা কত টাকা আমাকে প্রফিট আপনি আমাকে দিবেন, এইটা ব্যাংক বা প্রতিষ্ঠানগুলি আপনাদের কাছ থেকে এটা নির্দিষ্ট করে জেনে নিবে যে আপনি কি পরিমাণ রিটার্ন দিবেন। তাহলে ঋণ নিতে গেলে ঋণের এগুলি থাকে। এখন আমরা একটা জিনিস বলি যে সবাই তো ঈদের সময় সালামিটা পাইছেন, তাই না? ঈদের সময় সালামি পান সবাই, তো সালামি যখন এটা পান, তো সালামি ছোটবেলায় সালামি পাইছেন যারা যারা, সালামি পাওয়ার ওই সময় ছোটবেলায় যেহেতু মানি ব্যাগে তো তখন রাখার বয়স হয় না, আমরা একেবারে ছোট যখন ছিলাম, এই টাকাগুলি যখন হতো টাকাগুলো আমরা কি করতাম বলেন তো? আপনারা কি করতেন ছোটবেলায়? টাকা পাইলে মনে করেন 2 টাকা 2 টাকা করে, মানে 10, 15, 20 টাকা হয়েছে, এই টাকাটা আপনি কোথায় রাখতেন?
শুনতে পাচ্ছেন আপনারা? অন্য সবাই সবাই কি আড্ডায় আছেন? তো আড্ডাটা একটু জমানোর জন্য কথা বলতে হবে সবাই মিলে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মানে বলছি ঈদের সময় যখন আমরা যে টাকা পাইতাম, ঈদের সময় যে সালামি পাই না, সবাই তো পাইছেন কম বেশি। এই টাকা পেলে ছোটবেলায় এই টাকা যখন জমা হয়ে থাকতো তখন তো আমাদের কারো কাছে মানি ব্যাগও নাই বা সেরকম কোনো না, তো এই টাকাটা আমরা কোথায় রাখতাম, কার কাছে রাখতাম? স্যার আমি ব্যাংকারে রাখতাম স্যার, আবার পরে ব্যাংকারে রাখতাম। তাই ওটা ওখানে তার কাছে রাখতেন? ব্যাংকারে স্যার, মাটির যে ব্যাংকার আছে না, মাটির সে ব্যাংকারে পড়তাম, দিয়ে পরবর্তী যখন কাছে টাকা থাকতো না তখন আবার ব্যাংকার থেকে বের করে নিতাম। ওই ব্যাংকে রাখতেন। এছাড়া যদি ব্যাংকেও যদি রাখলে তো আপনার সাথে আপনার তো প্রয়োজন হবে, আপনি তো সকালবেলা যত টাকা পেতেন সব করে তো ব্যাংকে ভরতেন না, তাই না? কি করি যখন টাকা পাই সবগুলি টাকা রেখে ওই টাকাগুলি কি করে যায়, মার হাতে দিয়ে দিই যে আম্মা তুমি রাখো, তাই না? মার কাছে রাখতাম। তো মার কাছে রাখতাম নাকি বাবার কাছে রাখতাম, কার কাছে রাখতাম? চয়েস করে কোনটা মানুষ যখন রাখে? যখন একজন রাখে কার কাছে রাখে বলেন? টাকাটা তখন বাচ্চাটা কার কাছে টাকা রাখবে প্রথমে, বাবার কাছে না মার কাছে? মার কাছে স্যার। মার কাছে রাখবে। মার কাছে রাখবে কেন? তার একটা কারণ কি, বাবাও তো বাবা, কারণ বাবার কাছে মার কাছে রাখতে চায়, বাবার কাছে রাখতে চায় না। কেন চায় না? স্যার বাবা তো সবসময় বাইরে থাকে, মাকে সবসময় পাওয়া যায় এই জন্য মার কাছে রাখে। পারফেক্ট। এই যে বিশ্বের একটা জিনিস যে সবসময় তাকে অ্যাভেলেবল পাওয়া যাইতেও পারে, নাও যায় পাইতে, কিন্তু মা বা এবং সে টাকাটা খরচ করে ফেলতেও পারে, যেহেতু বাইরে যায় এদিক ওদিকে খরচ করে ফেলবে। চাইলে দেখা যায় এখন টাকা নেই, কালকে নিস বা পরশু নিস, এরকম হয়। কিন্তু মার কাছে রাখলে যে মা সবসময় আছে কাছে অ্যাভেলেবেল, এবং মা এই টাকাটা খরচ করবে, সে কি করবে আলাদা ঠিক জায়গায় রাখবে, যেখান থেকে আবার চাইলে সে ওখান থেকে বের করবে, সে কোনো খরচ করবে না এবং সুন্দরভাবে রাখবে, নিরাপদ সে রাখবে। তাহলে এটা একটা বিশ্বস্ত, এটা কি একটা বিশ্বস্ত একটা আস্থার জায়গা, যে আমি এখানে রাখলে আমি যখন চাইবো তখন এখানে থেকে পাবো, এবং এ আমার টাকাটা মারবে না, খরচ করবে না। হ্যাঁ, তাহলে একটা বিশ্বাসের যে জায়গাটা তৈরি হয়ে গেল, এটা হলো মা, তার কাছে গেলাম। তো এরপরে যখন এই হবে, এর পরবর্তীতে কি থাকে যে বাবার কাছে, যখন মা, এটা হলো বাবার কাছে আমরা রাখি, কিন্তু বাবার কাছে আমরা পাবো আস্থা যায়, কিন্তু একটু মাঝে মধ্যে ডিলে হইতে পারে, তাই না? ওই যে বাবা বাইরে থাকে সবসময়, যখন গেলাম তখন পেলাম না, একটু ডিলে হইতে পারে, হইলেও হইতে পারে, এরকম একটা এই থাকে, সম্ভাবনা থাকে যে সবসময় অ্যাভেলেবেল একে চট করে পাবো এরকম গ্যারান্টি নেই, নাও পাইতে পারি। আবার পাবো এটা গ্যারান্টেড, কিন্তু যখন চাইবো তখন পাবো কিনা এটা একটা বিষয় আছে। তো এরকম যদি হয়, এরকম একটা জায়গা আছে। আরেকটা জিনিস আছে যে আরেকটা জায়গা আছে যে সেখানে আমরা দিব, রাখবো কিছু সুবিধার জন্য দিব, সুবিধার জন্য ভাই বোনের কাছে, যেমন সুবিধা স্পেশাল, ভাইদের কাছে রাখেন যে ভাইয়া তুমি টাকাটা রাখো, যখন ওই ভাইকে টাকা দিলাম, ভাইরে বলবো তুমি আমার কিন্তু ওইটা কিনে দিবা, আমি তোমার এইটা দিলাম, ওইটা একটা শর্ত থাকে, বা তাকে ভাইরে খুশি করার জন্য, সে জানে যে ভাইয়ের কাছ থেকে পাবো, যদি ভাই কোনোভাবে না দেয় তাহলে কি বাবা মা আছে, ভাই তো টাকা মেরে দিতে পারবে না, দিলাম কোনো কারণে নিল, যদি কোনো না দিতে পারে, সে না দিতে পারলে আমি কার কাছ থেকে, বাবা মার কাছ থেকে নিবো, বলছে বাবা ওই যে আমার টাকাটা নিছে, ভাই টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না, তো বাবা বা মা কি করবো, আচ্ছা ঠিক আছে ও দিচ্ছে না, আমি দিয়ে দিব না, এরকম হয় না? এই যে টাকাটা আমি যে রাখলাম, আমার যে জমানো টাকাটা এটা রাখলাম, এটা কোথায় রাখলাম? বিশ্বস্ততার জায়গা। সেই বিশ্বস্ততার জায়গাটা হলো কি, যে আমরা যখন এই টাকা রাখি, যখন আপনার কাছে কিছু টাকা আছে, 200-400 টাকা আছে, বা মনে করেন আপনার কাছে 2000 টাকা আছে, এখন 2000 টাকা যে আপনি করুন, এই 2000 টাকাটা আপনি কোথায় রাখবেন? নর্মালি আপনি 2000 টাকাটা কোথায় রাখেন? বাসায় যে কোনো জায়গায় এদিক ওদিক ফেলে রাখেন? কোথায় রাখেন এই 2000 টাকা? বলেন। কোন নিরাপদ জায়গায়। হ্যাঁ, নিরাপদ জায়গা রাখবেন। নিরাপদ জায়গা কোনটা? আপনার ঘরের ভিতরে নিরাপদ জায়গা কোনটা? আলমারি কিংবা আলমারি বা ড্রয়ারে। জি। তাহলে ওই জায়গাটা রাখবেন, এটা খোলামেলা রাখবেন নাকি? না না, খোলামেলা রাখবো কেন? তালা দিয়ে রাখবো। তালা দিয়ে রাখবেন কেন?
তালা দিয়ে রাখবেন আপনার বাসা তো। টাকাটা যেন চুরি না যায় কিংবা এদিক না হয়ে যায়, সাবধান সিকিউরিটি এবং অ্যাভেলেবিলিটি, তাই না? আমি সিকিউর যে আমার এই জায়গাটা রাখছি এটাতে কেউ নিবে না, কারণ আমার তালার চাবিটা আছে, আমার হাতে চাবি আছে, কেউ চাইলে এটা নিতে পারবে, একটা সিকিউরিটি আছে। আরেকটা হলো কি, আমার যখন দরকার হবে তখন আমি এখানে যাব, তালা দিয়ে খুলবো আর টাকাটা বের করবো, নিতে পারবো। এই যে অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল এবং সিকিউর জায়গায় এই জায়গাটা রাখা। তাহলে আপনার জমানো টাকা 2000 টাকা, এখন আপনি মনে করেন জমাতে 10,000 টাকা হয়ে গেল। এখন 10,000 টাকা কি আপনি ওই ডয়ারে, ওই আলমারিতে বা ডয়ারে রাখবেন? তখন চিন্তা হবে যে না, আমি এখানে টাকা না, এবার একটু ব্যাংকে রাখি, তাই না? ব্যাংকে রাখার কথা মাথায় আসে। তাহলে ব্যাংকে যখন আমি রাখবো, তাহলে ব্যাংকে আমি রেখে আসবো কি, তাহলে আমি কোন ব্যাংকে রাখবো? যে কোনো ব্যাংকে, সরকারি ব্যাংকে রাখতে পারি, বেসরকারি ব্যাংকে রাখতে পারি, যে কোনো ব্যাংকে আমি কোনো টাকাটা রাখবো। এই যে ব্যাংকে রাখলাম, কেন রাখলাম? যে আমার টাকাটা নিরাপদে থাকবে, প্রথমে এসে নিরাপদে থাকবে, দ্বিতীয়ত হলো যে যখন আমি চাইবো তখন টাকাটা তার কাছ থেকে পাবো, সহজলভ্য। হ্যাঁ, যখন চাইবো তখন পাবো, এটা। আর তৃতীয় আরেকটা শর্ত থাকে, ওই যে বাইরে টাকা দিলাম একটা সুবিধা পাওয়ার জন্য, সেটা হলো যে আমার টাকাটা তো আমার ডয়ারে থাকলে থাকতো, ব্যাংকে যখন রাখলাম, ব্যাংকে বললাম যে তুমি আমার হয়ে এই টাকাটা তুমি খাটাও, কোনো অসুবিধা নেই, আমার কিছু লাভ দিয়ে। তখন ব্যাংকে টাকাটা রাখলে কি করে, ওই টাকার উপর কিছু ইন্টারেস্ট বা প্রফিট আপনাকে দেয়, তাই না? কিছু লাভ হলো। টাকাটা আমি ডয়ারে ফালা রাখলে সেখান থেকে 1 টাকাই থাকতো, সারা জীবনও যদি রাখি তাও ওইটাও ওই 1 টাকাই থাকবে। আর ব্যাংকে যদি 1 টাকা রাখেন, দেখা যাবে কিছু না কিছু তো আপনি পাবেন, কিছু না কিছু আসবে, ব্যবসায় কিসে আসবে। তাহলে এই যে একটা উদ্দেশ্য, এটা আপনার নিরাপত্তা আপনি পাচ্ছেন, আপনি যখন চাচ্ছেন তখন পাবেন, এবং কিছু লভ্যাংশ হিসেবে পাবেন। হ্যাঁ, লভ্যাংশ হিসেবে যখন পাবেন, তখন এটা কি, যে সে ব্যাংকে আপনার কাছে দায়িত্ব দিলেন যে তুমি আমার এই টাকাটা দিবা, এই টাকাটা ব্যবসায় খাটাবো, যা করে আমাকে তুমি এই টাকাটা মানে ইন্টারেস্ট হিসেবে এটা দিবা। এখন যখন আপনারা টাকাটা রাখেন, মনে করেন আমরা এখানে 30 জন আছি, আমরা 30 জন মানুষ, আপনারা সবাই মিলে 10,000 টাকা করে আমার কাছে রাখলেন, আমি ব্যাংক, আমার কাছে আপনারা 10,000 টাকা করে জমা রাখলেন, 30 জন মানুষ, তাতে আমরা এখানে 3 লাখ টাকা হলো, 3 লাখ টাকা আমার কাছে আছে, 3 লক্ষ টাকা আমার কাছে আছে আপনাদের টাকা। আপনারা সবাই বললেন যে টাকাটা রাখেন, আমাদের বছর শেষে আমাকে একটা লভ্যাংশ দিয়ে। আমি বললাম ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্ট টাকা হিসাবে দিব, আমি ব্যবসা করি। এখন আমি যখন এখানে ব্যবসা করার জন্য ব্যবসা করা শুরু করলাম, বিনিয়োগ করা শুরু করলাম, যখন যারে তারে খুশি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ব্যবসাতে লস হয়ে গেছে, কারণ ব্যবসাতে সব লস হয়ে গেছে, আপনারা এখন টাকা নিয়েন না, আপনারা টাকা মাফ করে দেন। আপনারা মাফ করবেন না? কি বলবেন? না স্যার। তখন আপনারা বলবেন কি, যে আমরা এসব বুঝি না, অন্তত তুমি আমার লাভ না দাও, আমার মূল টাকাটা আমি চাই, তাই না? এরকম হয় না যে মূল টাকাটা দাও, আমার লাভ দিও না, ভালো কথা, আমি তোমার কাছে 100 টাকা জমা, এই যে 10,000 টাকা জমা রাখছি, ভাই আমার 10,000 টাকায় দাও, লাভ দিও না, দরকার নেই আমার লাভ, তুমি মূল টাকাটা দাও, তাই না? যদি তাহলে এটা ছাড় হবে না। আপনি বলছেন যে এটা দায়িত্ব, যেটা ব্যাংকে যখন রাখলেন, ব্যাংকের দায়িত্ব দিলেন যে তুমি বাবা যাই করো, ব্যবসায় খাটাও আর যা করো, আমার যেন কোনোভাবে টাকাটা লস নাই, এটা ফেলে। যদি আমি এরকম করি, তাহলে কি হবে, যে আমার বিরুদ্ধে আপনারা কি করবেন, ব্যবস্থা নেবেন, আমার বিরুদ্ধে নালিশ করুন যে আমাদের এই ব্যাংকের থেকে টাকা নিচ্ছি, টাকাটা রাখছি, কিন্তু সে আমাদের টাকাটা দেয় নাই, এই টাকাটার জন্য, তাহলে ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাহলে তার কাছ থেকে জোর জবরদস্তি করে হলেও আপনাকে টাকা নিয়ে নেবেন, মূল টাকাটা আপনি অবশ্যই পাবেন, দেওয়ার জন্য করে। তো এই জিনিসটা দিয়ে দায়িত্ব দিয়ে আপনি দেখেন। এখন আমি আপনাদের 30 জনের কাছ থেকে টাকাটা নিয়ে আমার কাছে আছে, এখন আমি বললাম ব্যবসায় খাটাবো। এই ক্ষেত্রে মনে করেন যে হোসনারা শুনছেন আপনি? জি স্যার। আচ্ছা, হোসনারা আমি এক কাজ করি, আপনি কি করলেন, আপনি এখানে একটা মনে করেন একটা বড় একটা জেনারেল স্টোর দিলেন, একটা স্টোর দিলেন, জেনারেল স্টোর, এখানে সব জাতীয় নিত্য পণ্য এগুলি পাওয়া যায়। এখন ওইখানে যখন আপনি এটা দিলেন, দেওয়ার পরে ওইখানে আমি আপনার দোকানে আসলাম, আপনার জেনারেল স্টোরে আসলাম, এসে আমি সব বাজার সদাই করলাম। বাজার সদাই করার পরে আমি যখন বাজার সদাই নেওয়া শেষ হলো, তখন বললাম যে হোসনারা আমি তো টাকা এখন দিব না, আমি 1 মাস পরে আপনাকে টাকা দিব। তো
তো এটা করলে এখন হোসনার আপনি কি আমাকে ওই মালগুলি দিবেন? না স্যার। কেন দিবেন না? আমি তো আপনাকে বললাম যে আপনাকে বললাম যে আমি আপনাকে 1 মাস পরে দিব, আপনি আমাকে কেন দিবেন না? মনে করেন আপনি 10,000 টাকার মাল নিছেন, আমাকে 2,000 টাকা দিলেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে মাল দিতে পারি। আর দিতে পারেন বাকিতে চান সেক্ষেত্রে আমার একটু, আমি চিনি না জানি না ওনাকে, আমি 10,000 টাকায় মাল দিয়ে দিব, উনি আমাকে টাকাটা দিবে কি দিবে না এটার একটা চিন্তা থাকবে। এটা চিন্তা। আবার যদি 2,000 টাকা দিই তাও আপনি দিয়ে দিবেন? আমাকে তো কখনোই দেখেন, আমি আজকেই প্রথম আসলাম, আমাকে চিনেনও না জানেন, আজকেই প্রথম আসছি। এটা উনি এলাকার হলে মানে এলাকার যে, এটা তো আপনি বুঝতে পারছেন আমি এলাকার না কোথাকার, তাহলে দিব না স্যার। দিবেন না, তাই না? তা প্রথম এটা, তখন আপনি এটা দিবেন না। তো এই ক্ষেত্রে যখন আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি বলছেন যে না আমি আপনাকে দিব না বা এটা, তখন এখানে পাশে যে তুষার পাশ দিয়ে যাচ্ছিল, তুষার এসে বলল যে আরে আজাদ স্যার আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন কি, এই যে আলোচনা শুরু করলো, তখন আপনার দেখলেন যে এই তো পরিচিত, তখন আপনি জিজ্ঞাসা করলেন উনি কি আপনার পরিচিত? তখন তুষার বলে হ্যাঁ উনি তো আমার পরিচিত, আমাদের পাশে ওখানে থাকে, নতুন আসেন এখানে, তিনি পরিচিত। এই যে এখন হলো, এখন আপনি কি দিবেন আমাকে মালটা, আমাকে দিবেন ওই 10,000 টাকার মালটা? না স্যার, কেন? আমি তো ওনাকে চিনি না, তুষার ভাই তো ওনাকে চিনি, আমি তো চিনি না। এখন তুষার যদি গ্যারান্টি, তুষার বললো যে হোসনার আপা আপনি ওটা দিয়ে দেন, আমি ওনাকে চিনি, উনি দিয়ে যাবেন, উনি নতুন আসে অসুবিধা নেই, আপনি দিয়ে দেন, এরকম একটা গ্যারান্টির মতন নিল, দায়িত্ব নিল। গ্যারান্টি মানে একটা দায়িত্ব নেওয়া, তাই না? যে সে না দিলে আপনি তার কাছ থেকে পাবেন, কারণ সে আমার জায়গাটা চিনে, সবকিছু চিনে, আমাকে সহযোগিতা, আপনাকে সহযোগিতা করবে টাকাটা পাওয়ার জন্য। এইরকম ক্ষেত্রে হলে কি করবেন? আপনি দিবেন? তখন দেওয়া যায়, তাই না? তখন দেওয়া যায়, একটা গ্যারান্টি পেলাম। আচ্ছা, মনে করেন যে কথাবার্তা হচ্ছে, তখন তুষারও আসে নাই, আমি আর আপনি আমরা কথাবার্তা বলছি যে ভাই আমাকে দেন, আমার কাছে একটা মোবাইল আছে, আমার কাছে মনে করেন একটা মোবাইল আছে, অ্যাপল ফোন আছে, আইফোন আছে, আমি বললাম যে হোসনার আপা আপনি এই যে আমার আইফোনটা আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি এটা রাখেন, আমি যে আপনাকে আমি 2 দিন পরে টাকাটা দিয়ে আমি এটা এখান থেকে নিয়ে যাব, আমি 2 দিন পরে টাকাটা দিয়ে আপনার মোবাইলটা আমি নিয়ে যাব, আপনি এখন আপাতত এটা রাখেন, আমার প্রয়োজন এটা। এরকম ক্ষেত্রে যদি হয়, এখন কি করবেন? না স্যার, দিব না। এখন দেব। দিব, কারণ কি যে আমার আইফোনটার দাম হলো মনে করেন 30,000 টাকা, আমি মাল নিলাম 5,000 টাকার, এখন 30,000 টাকার মাল নিয়ে, আমি 5,000 টাকার মাল নিয়ে আমি 30,000 টাকা দামি একটা জিনিস দিলাম, তাহলে আপনার মাথায় কি আসবে? যে বাবা তুমি 5,000 টাকা তুমি দৌড়ায় আসবা এই মালটা ছাড়ানোর জন্য, আমার তোমার খোঁজার দরকার নাই, তুমি আমার খুঁজে নিবা, কারণ এটা তোমার দামি জিনিস, তাই না? তাহলে এটা হলো কি একটা জামানত হলো, এটা একটা কোলাটারাল হলো, একটা কোলাটারাল যখন দিল, বন্ধক দিল কোনো কিছু, তাহলে আপনি বললেন নিশ্চিন্তে আচ্ছা ঠিক আছে এইবার দেওয়া যায়, তখন আপনি দিয়ে দিলেন। আচ্ছা, দেওয়া নেওয়া এগুলি হলো প্রথম ক্ষেত্রে হলো। এখন আপনার সাথে দোকানে আমি সবসময় আসা যাওয়া করি, রেগুলার বাজার সদাই করি, কোনো অসুবিধা নেই। প্রায় 6 মাস পরে আমার বাসায় বিশাল বড় একটা অনুষ্ঠান হলো, ঘরোয়া কোনো একটা অনুষ্ঠান, বিয়ে বাড়ির এরকম অনুষ্ঠান, সেখানে আমি প্রায় 30-40 হাজার টাকার আমার মাল দেয়, কারণ ওই সময় চাল, ওই যে পোলাও চাল, হ্যান ত্যান অনেক কিছু লাগে, ওটা নিলাম, মনে করেন 20,000 বা 30,000 টাকা আমি বাজার করলাম, করে বললাম হোসনার আপা আমি তো এই অনুষ্ঠানে এটা নিচ্ছি, একবার দিতে পারেন, আমি 2-3 কিস্তিতে দিয়ে দিব, তো এখন কি আপনি আমাকে দিবেন মালটা? দিবেন, হয়ে গেছে যেহেতু, সেহেতু তো দিবই। তাহলে এখানে দিবেন, কারণ তার লজিক বিহাইন্ড কি, এই লজিকটা কি, যে আপনি আমাকে এই 6 মাসে আমাকে চিনে গেছেন, আমি কেমন মানুষ, আমার লেনদেন কেমন, আমার আচার আচরণ কেমন, আমি কথা যা বলি সে কথা ঠিক মতো রাখি কিনা, আমার কোথায় বাড়ি, আমার ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে, মোটামুটি এই 6 মাসে ভালো একটা পরিচয় হয়ে গেছে, মানে আপনি আমার সম্পর্কে সবকিছু জেনে গেছেন, তাই না? এবং আমার কি কি আছে, আমি কি চাকরি করি না ব্যবসা করি, আমার দেওয়ার ক্ষমতা কি, মোটামুটি আপনার সবকিছু আপনার 6 মাসে যখন কথাবার্তা হইতে হইতে বোঝা যায়, তাই না? এটা বুঝে গেছে, এই ফোনে আমি 30,000 টাকা মাল চাইছি, আপনি দিয়ে দিচ্ছেন যে যান নিয়ে যান, আপনি দিয়ে, এই যে এটা হলো, তখন এই পরিস্থিতি যখন আসলো, তখনই আপনি লোনটা এখানে তার কাছ থেকে তাকে এইটা মালটা দিয়ে দিলেন। ঠিক ব্যাংকিং এর ক্ষেত্রে যখন আমরা ব্যাংকিং করি, ব্যাংকে আসি, তাহলে আপনি আমাকে ওই দায়িত্ব দিলেন। এখন হোসনে আপা যদি মনে করেন যে সে মালিক না,
সে মনে করো কর্মচারী, এখানে হেনা আপা উনি হলেন তার মালিক, হোসনারা আপাকে দায়িত্ব দিলেন যে ভাই তুমি আমার দোকানটা দেখে শুনে রাখো, চালাও। এখন উনি যদি আমাকে প্রথম দিনে মালটা দিতে, তো 10,000 টাকার মালটা দেওয়ার পরে আর আমি কোনোদিন না দিতাম, তাহলে ওই যে উনার মালিক অর্থাৎ হেনা আপা কি বলতো উনাকে, যে মাল দিছো ভালো হয়েছে, টাকা আসলে কোনো ব্যাপার না, তুমি থাকো চাকরি করো। আর বলতো যে যে তুমি বাকি দিছো, তুমি হলো টাকাটা টাকাটা দাও, আগে তুমি টাকাটা দাও। আর যদি টাকা দেওয়ার মতো না হয়, মনে করো যে টাকা দিতে পারছেন নাই ক্ষমতা, তাহলে কি কিছু মাধ্যমে আর কি কিছু আদর যত্ন করে তারে পাঠাই দিতে, যে তোমার আর আমার দোকানে আসার দরকার নেই। জি জি স্যার। তাই না? তো এরকম আমরা যখন ব্যাংকাররা যখন ব্যাংকে বসি, তো এইরকম আপনাদের এই দূরই থাকে, চিন্তা থাকে মাথায়, যে আপনাদের টাকাটা আমি এবার ইনভেস্টমেন্ট কেউ চাইছে, এখন মনে করেন আসছে তুষার আমার কাছে আসলো, এসে বলে স্যার আমি তো ব্যবসা করবো, আমার এখন 2 লাখ টাকা লাগবে, আমার 2 লাখ টাকা লাগবে, আমার এখন 2 লাখ টাকা লোন দেন। প্রথমে সে আসলো, এখন বলেন যে আমি তাকে লোন দিব কি দিব না। জি স্যার। বললাম যে তুষার আমার কাছে, আমি তো আপনাদের টাকা নিয়ে ব্যাংকিং শুরু করলাম, এখন তুষার আমার কাছে আসলো, বললো যে স্যার আমার ব্যবসা করব, আমার 2 লাখ টাকা লাগবে, আমাকে 2 লাখ টাকা লোন দেন। সে প্রথম আসলো, আগে কখনো আসে না, আজকে আসলো, ব্যবসা এসে শুরু করবে, বুদ্ধি শুদ্ধি করে আসলো যে আমি ব্যবসা শুরু করব, খামার দিব, 2 লাখ টাকা লাগবে। এখন কি আমি তাকে লোন দিব? নতুন হলে দেওয়া যাবে না স্যার। তার কাছে লোন তুন হলে তাহলে আমি দিব না, তাই না? আচ্ছা, দিব না কেন? ওনাকে আপনি চিনেন না, নতুন, এখন চিনি না আমার। আচ্ছা, এখন উনি বললেন যে আমার তো ভাই যে অল্প স্বল্প কিছু আছে, ওই যে আমার 20 টাকা আছে, বাকি বাকি 100 টাকা আর 80 টাকা নাই, এরকম যদি হয় তাহলে কি করব? তাহলে লোন দিব? অর্থাৎ আমি দোকান আছে কিন্তু মালপত্র উঠাইতে পারতেছি না, টাকা পয়সা নাই। তা সেই ক্ষেত্রে আপনার একটা ডকুমেন্টস দিতে হবে যে আমার দোকানটা আছে, এই দোকানের ডকুমেন্টসটা আপনার কাছে রাখলাম। সেটা তাহলে একটা অর্থাৎ কি চাচ্ছেন, ওই যে আমি মোবাইল ফোনটা জমা রাখলাম, জি জি, ওরকম একটা বিষয়। অর্থাৎ আপনি ঠিক আছে আমি আপনাকে দিচ্ছেন, কিন্তু আপনি যে দিবেন কিন্তু চিনি না, জানি না, হঠাৎ করে আসেন, কিছু আছে, কিন্তু একটা যে কিছু জামানত দরকার, একটা কিছু জামানত দেন, একটা কিছু জামানত দিলেন, সেই জামানতটা পাওয়ার পরে তাহলে আপনি চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে, এই জামানতের উপর ভিত্তি করে আপনার তাকে মনে। এখন যদি জামানত যেটা দিলে তার মূল্য আর আপনাকে যা দিল, তার যে মাল দিল তার মূল্য চাইতে কম হয় বা সমান সমান হয়, তাহলে কি আপনি দিবেন? বুঝিনি স্যার। অর্থাৎ আপনি যে টাকাটা দিন, মনে করেন আপনি তারে 1 লাখ টাকা দিলেন, সে জামানত হিসেবে একটা দোকান বা একটা কিছু দিলে তার দামটাও 1 লাখ টাকা, এরকম ক্ষেত্রে হলে কি আপনি কি দিবেন তাকে? তাকে আপনি সহজে দিতে চাইবেন না, কারণ তখন আপনার মাথায় কি কাজ করবে, যে সে না দিলে সে চিন্তা করবে সে সমান সমান আমার না দিলে অসুবিধার মাল টাকাটা নিয়ে যাক, সে ঠেকা না, তাই না? সে ফেরত দিতে ঠেকা না, যদি হলে তা গেলে ওইটা ওই মালটা তো আছে, ওই দোকানটা যেমন ওইটা সে বেচে দেবে এবার টাকায়। সে তখন কি, যদি তার দোকানের দামটা হয় 10 লাখ টাকা এবং সে লোন নিচ্ছে 2 লাখ টাকা, তাহলে এরকম ক্ষেত্রে হলে কি করবে? সেক্ষেত্রে তার চিন্তা থাকবে যে আমি 2 লাখ টাকা নিছি, আমার তো এখনো 8 লাখ টাকা ওখানে পড়ে আছে, তাহলে আমি ব্যাংকার হিসেবে জামানত নিলে কি চিন্তা করব? এইটা চিন্তা করব যে ভাই তুমি ব্যবসা করতে ভালো কথা, আমি তোমাকে লোন দিব না, এমন কিছু জামানত দাও যা 4-5 গুণ বেশি দাম, তুমি যা নিবা তার 4-5 গুণ বেশি। তার মানে কি, যে একটা সাইকোলজি কাজ করে, যে তোমার উপর চাপ থাকবে যে আমার গেলে তো আমার আসলটা আমার বড়টা চলে যাবে, তাই না? ওরকম ভাবে তাহলে ওই যে লোনের জন্য গেলে যে ওইটা জামানতটা চাইবে, জামানত কোলাটারাল এগুলি দিয়ে যাবে। এখন অনেক সময় যে আমরা বলি, এই যে অনেকের ভিতরে অভিযোগ যে আমরা ব্যাংকের কাছে যাই, ব্যাংক টাকা দেয় না, ব্যাংক লোন দিতে চায় না, এইটা দাও ওইটা দাও, এইটা চায় এটা চায়, তাহলে কেন চায় এটা বোঝা গেল? হ্যাঁ, কেন চায় এটা? তাদের এতে মনে কি কারো কষ্ট আছে যে আমাদের দেয় না? কষ্টটা পাওয়ার কথা না নাকি? না না স্যার। তাহলে এখন এই যে আবার অনেকের ভিতর প্রশ্ন যে আমার কোনো টাকা পয়সা, তাহলে কি আমি পাবো না? কথাটা সত্য না, যে আমি তাহলে আমার টাকা পয়সা নেই বলে আমার কিছু পাবো না, আমার আইডিয়া আছে এত ভালো কিছু, তাহলে আমি কি করব? আমার তো টাকা দরকার।
তাহলে এই যে এইটার ক্ষেত্রে আবার কিছু সুবিধা আছে, যেমন সাধারণ ব্যাংক যারা ব্যবসা করার জন্য বসছে, মনে করেন যে আমি টাকা পয়সা খাটাচ্ছি আর ব্যবসা করছি। আপনার বাবা যখন বসছে, বাবা কি ব্যবসা করতে বসছে? বাবার কাছ থেকে টাকা নিলে কি বাবাকে ব্যবসার টাকা লাভ দিতে হয়? না, দিতে হয় না। বাবার উদ্দেশ্য কি, যে তার সন্তান একটু কাজের ভিতরে লেগে থাকুক, ব্যবসায় লাভ হলে সে লাভ দিবে। কিন্তু এরকম ক্ষেত্রে আমাদের দেশের বাবাকে সরকার, তাই না? আমাদের অভিভাবক যেটা, সেই অভিভাবক হলো সরকার। তাহলে আমার যদি এরকম ক্ষেত্রে আমার টাকার দরকার, তাহলে এরকম আমি কিছু টাকা পেতে পারি। সেটার ক্ষেত্রে কে আছে? কর্মসংস্থান ব্যাংক আছে, ওদের কাছে যাব। বা যুব উন্নয়ন থেকে যখন আমরা ট্রেনিং করবো, ট্রেনিং এর করার পরে যুব উন্নয়ন থেকে কিছু লোন দেয় বিনা জামানতে, আপনার কাছে কোনো জামানত চান, যেহেতু আপনাকে ট্রেনিং দিছে, আপনার ট্রেনিংটা আছে সাথে, তো ওই ট্রেনিং এর বিনিময়ে দেখা যাবে যে আপনাকে কিছু টাকা লোন দিল কোনো জামানত ছাড়া, ট্রেনিং এর বিনিময়ে। যে ট্রেনিংটা করলো ওই লাইসেন্সটা দিয়ে, সার্টিফিকেটটা দিয়ে রাখার পরে তারা আপনাকে 20 থেকে 50,000 এরকম একটা অ্যামাউন্ট দেয়। মনে করেন যে আপনি গরু ছাগল মোটা তাজাকরণে একটা প্রশিক্ষণ নিলেন, হাঁস মুরগি খামারে প্রশিক্ষণ নিলেন, তাহলে হাঁস মুরগি তো পালতে হবে। হাঁস মুরগি নেওয়ার যদি আপনার জায়গা আছে, কিন্তু আপনার হাঁস মুরগি কেনার টাকা নাই, তো এরকম, বা ছাগলের রাখার জায়গা আছে, ছাগল কেনার টাকা নেই, তখন কি করবে? যুব উন্নয়ন থেকে বা সরকার আপনাকে ওই পরিমাণ টাকা দিবে, অর্থাৎ 20,000 বা 50,000 টাকা দিল, যে তুমি বাবা এটা নিয়ে করে পিঠে খাও। এটা কর্মসংস্থানের কিন্তু একটা অংশ, তাই না? যে করে পিঠে খাও, দেখো এটা হয়ে যায়, তোমার হয়তো জামানত দেওয়া লাগবে না, তুমি আগে ট্রেনিং দিচ্ছে, এটাই জামানত, তুমি ট্রেনিং করছো আমার কাছে, এটাই জামানত। হ্যাঁ, তাহলে এরকম ভাবে তখন আপনি সরকারের ওই জায়গা থেকে, যদি আপনার কোনো কিছু না থাকে, তাহলে আপনি যদি লোন চান ছোটখাটো হিসেবে, বড় চালিত পাবেন না, ছোটখাটো হিসেবে সরকারি এইসব প্রতিষ্ঠান থেকে, কর্মসংস্থান ব্যাংক আছে ওর কাছ থেকে আপনি পাবেন, অথবা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে ওদের কাছ থেকে পাবেন। আর অন্যান্য যে যুব উন্নয়ন অধিদপ্তর যারা আছে, স্পেশাল কিছু ক্ষেত্রে তারা দেয়, এইসব জায়গা থেকে আপনি ওইভাবে পাবেন। এখন আপনি ব্যবসা শুরু করলেন, মনে করেন যে আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে ওই যে 10 লাখ টাকা দামি একটা জমি রাখলাম, বা কি বলে দোকান দিলাম, দিয়ে সবকিছুতে আমি ব্যবসা শুরু করলাম, বা ব্যবসা শুরু করলাম না, মানে ওই যে কোনো লোন নিলাম না, আমি আপনার সাথে যদি ব্যাংকে টাকা রাখা শুরু করি, আমার ব্যবসার যখন টাকা হয় প্রতিদিন আমি টাকা রাখি, যাই আপনার ওখানে প্রত্যেকদিন টাকা রাখলাম, আবার একদিন পরে আবার টাকা উঠালাম, আবার জমা দিলাম, এরকম করে লেনদেন করছি ব্যাংকের সাথে। এমনটা যে আমি হোসনে আরাফাত দোকানে প্রতিদিন যাই, নগদে কিন্তু কেনাকাটা করি, কোনো ধার টারের কোনো বিষয় না, নগদে কেনাকাটা করছি, যা লাগে সেটা নিচ্ছি, আবার যাচ্ছি আবার নিচ্ছি, একটু মাঝে মধ্যে কথাবার্তা বলছি, গল্প গুজব করছি যে কেমন আছেন আপনি, বা একটু বসে একটু চা খাচ্ছি, এরকম করে আস্তে আস্তে সৌহার্দ্য বাড়ে। কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো জাতীয় কি ধার নেই নাই, আপনার কাছ থেকে কোনো মালপত্র বিনা টাকায় নেই, সব টাকা দিয়ে নগদ টাকায় নিচ্ছি। নিতে নিতে 1 মাস পরে বা 2 মাস পরে যখন আমার হঠাৎ করে আসলাম একটা কাজের জন্য, দেখলাম যে মাল নিলাম, কিন্তু আমার পকেটে হয়তো মানি ব্যাগটা বাসায় ভুলে রেখে আসছি। এরকম অনেক সময় হয় না, যে আমি গেছি কিন্তু আমার কাছে টাকা নাই, মনে করছিলাম টাকা আছে কিন্তু নাই, কিন্তু জিনিসটা প্রয়োজন। তখন আমি বললাম যে হোসনে আরাফা, আমি তো এটা টাকা তো আনি নাই, আমি আপনারে কালকে বা পরশু আবার এখানে আসবো, তখন আমি দিয়ে যাবো। হোসনে আরাফা আমাকে কি মালটা দিবে? জি স্যার। তখন আমাকে মালটা দিবেন, কেন দিবেন? সে পরিচিত হয়ে গেছে, উনি পরিচিত হয়েছে, নগদ ট্রানজাকশন করতে পরিচিত, এবং তার সাথে আমার জানাশোনা হয়ে গেছে, তাই না? তো এরকম যখন আপনি ব্যাংকে যদি আপনি ব্যবসা করেন, একটা ব্যবসায়ী ব্যাংক হলো তার সবচাইতে বড় বন্ধু, ব্যবসায়ীর সবচাইতে বড় বন্ধু হলো ব্যাংক। এই ব্যাংকের সাথে যখন আপনি লেনদেন করবেন, আপনি লেনদেন করতে থাকলে কিন্তু এটা আপনার সুবিধা। আপনি তাহলে কি হবে, আস্তে আস্তে সে ব্যাংক আপনাকে সব জাতীয় পরামর্শ, ব্যাংকারের সাথে পরিচয় হলো, আপনি ব্যাংকের যখন পরিচয় হবে, ব্যাংকের কাছ থেকে আপনি দেওয়ার টাকা পয়সা দেওয়ার কিছু কথাবার্তা হবে, যখন কথাবার্তা হলো তখন আপনি বুঝবেন যে আবার, কারণ কি ব্যাংকারের কাছে অনেক মানুষ আসে, একটা ব্যাংকারের কাছে তার অনেক জাতীয় ক্লায়েন্ট আসে, আপনার মতো অনেক ব্যবসায়ী আছে, তারা কে কি ব্যবসা করছে দেখা যাচ্ছে, সে পরামর্শ দিতে পারবে আপনাকে, আপনি কি করছে না করছে পরামর্শ চাইলে পরামর্শ চাইবে, তখন পরামর্শ দিবে, তখন পরামর্শ দেবে। আবার অনেক সময় যদি প্রয়োজন হয় আপনার, মনে করেন এখন আমি ব্যবসা শুরু করছি, আমরা ব্যবসা শুরু করলে অনেক সময় প্রয়োজন তখন ব্যাংকের কাছে যাব, মানুষের কাছে না যেয়ে আমি ব্যাংকের কাছে আমরা যাবো। ব্যাংকের সাথে লেনদেন যত করতে থাকবো তত হবে কি, যে তার সাথে যখন আমি পরিচিত হবে, আমার প্রয়োজন যখন হবে, আমি তখন ব্যাংকের কাছ থেকে অনায়াসী লোনগুলি পাবো।
হ্যাঁ, লোনগুলি পাবো। এটা হলো আমাদের ব্যাংকের ইস্যু। এই জন্য যারাই আমরা ব্যবসা করে থাকি ব্যাংকের সাথে যোগাযোগ করবো। ব্যাংকের রেগুলার ট্রানজেকশন আমি দিতে থাকবো, ট্রানজেকশন করতে থাকবো। ট্রানজেকশনটা করব, তখনই আমার সাথে ব্যাংকের একটা সৌহার্দ্যতা আসবে। আর হঠাৎ করে যদি আমি যাই, হঠাৎ করে একদিন গেলাম একটা ব্যাংকে, তাহলে হবে কি যে আপনার কথা ঠিক মতো শুনবে না, এই করবে। যখন আপনি রেগুলার ট্রানজেকশন করবেন তখন, এই জন্য যারা ব্যবসা করেন, যাই কিছু করেন না কেন, কি করেন, একটা ব্যাংকে অ্যাকাউন্ট, প্রথমে একটা ব্যবসা শুরু করতে গেলে কি করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করলে যা লেনদেন হবে আপনি কি করবেন, ব্যাংকে রাখবেন, ব্যাংকে জমা করবেন, আবার প্রয়োজন হলে ব্যাংকের থেকে উঠায় নেবেন, উঠায় নিয়ে আপনার আবার ওটা দিয়ে চালাবেন। এইভাবে লেনদেন করতে থাকবেন আর ব্যাংকের সাথে পরিচয় থাকবে। তাহলে দেখবেন একসময় আপনার অনেক কাজে লাগবে, আপনি অনেক পরামর্শ পাবেন। তো এই ছিল আমাদের ব্যাংকে যে টাকাটা দেয় বা দেয় না, যে লোনটা দেয় অথবা দেয় না, এটার একটা প্রধান মূল রহস্য, যে কারণে আমরা অনেক সময় কষ্ট পাই। অনেকে ভাবি যে ব্যাংকে গেলাম, লোন চাইলাম, লোন দিল না, কেন দিল না, এটা এখন নিশ্চয় বোঝা গেছে যে যেহেতু এই টাকাটা আপনাদের টাকা ব্যাংক এটা দিচ্ছে, তো যে টাকাটা যাতে কোনোভাবে ক্ষতি না হয়, কোনোভাবে লস না হয়, এই জন্য সে তার সিকিউরিটিটাই করে, এনশিওর করে, যে সিকিউরিটি এনশিওর করে। যেমন হোসনা আপা যদি এরকম আগে যেটা বলছে যে রুনা আপা ওখানে ওনাকে চাকরিতে রাখছে, উনি চাকরি করেন, তাহলে যখন চাকরি করেন উনি কি করে কোনো কিছু করতে পারেন। উনি যদি কোনো কাউকে ধার দিয়ে দেন, মনে করেন যে আমি কাউকে দিয়ে দিলাম, হোসনা আপা কি করলেন, আমাকে ওই যে 10,000 টাকা মাল দিয়ে দিলেন, দিয়ে আমি চলে গেলাম, আমার সাথে আগে কোনোদিন তার দেখা সাক্ষাৎ হয় না, কিচ্ছু হয় নাই, সে দিয়ে দিল তার নিজের বিশ্বাসে। সে তার দেখে, আমাকে দেখে পছন্দ হলো, ভালো লাগলো যে না, ওনাকে দেখে ভালো ভদ্র মানুষ মনে হয়, উনি এই টাকাটা মারবে না, উনি চলে গেল। তাহলে আমার সে টাকাটা দিয়ে, মালটা দিয়ে দিলে, আমি নিয়ে চলে গেলাম। এইদিকে হেনা আপা আবার আসলে, এসে রাত্রেবেলা হিসাব করা বসলো, যেহেতু সে মালিক, হিসাব করা শুরু করলো, কি ব্যাপার এখানে 10,000 টাকা দেখা যাচ্ছে মাল বিক্রি হয়েছে, টাকা কই, টাকা তো নাই। তখন কি করলো, যে এই জিজ্ঞাসা করলো যে তাহলে এটা টাকা, তো হোসনা আপা বললো যে আমি তো আসলে একজনকে দিয়ে দিছি, সে দিয়ে যাবে। তো সে দিয়ে দিছো মানে, তুমি তারে দিছো, তারে চিনো? তখন হোসনা আপা বললো যে না, তাকে তো আমি চিনি না। সেক্ষেত্রে তখন কি বল, তখন সে মালিক তাকে কি করলো, তিরস্কার করবে, তাকে বলো তুমি দিছো কেন, এখন এই টাকাটা তুমি দিবা, ও যদি না দেয় আমি তোমার কাছ থেকে দেবো। এখন আর এরকম ক্ষেত্র যদি হয় যে কি যদি সে কি করলো, যে যে আমরা কি বলছিলাম, যে ব্যবসা যখন করলো, সে যদি আমার কাছ থেকে শুধু ব্যবসার যে এগেনস্টে যে জামানত নিচ্ছে, যেটা আমরা আইফোন বললাম, একটা মোবাইল ফোন রেখে বলে যে ও সে তো টাকা দেয় নাই, কিন্তু আমার কাছে তার একটা জিনিস জামানত রাখা আছে, এই জামানত টাকা আছে, যার মূল্য তাকে আমি যা দিছি তার চাইতে 4-5 গুণ বেশি। তখন কি করবো, তখন হেনাপা বলবে ও আচ্ছা ঠিক আছে, কারণ সে জেনে যাবে যে আচ্ছা ঠিক আছে, একটা জামানতের বিনিময়ে এমনি দেন, অন্তত যদি সে এসে টাকাটা নাও দেয়, আমি এই জামানত যেটা দিলে এটা বিক্রি করে হলে আমি টাকাটা নিতে পারবো, আমার টাকাটা আমি উঠায় নিতে পারবো, আমার অসুবিধা হবে না, তাই না, একটা গ্যারান্টি হলো। এই জন্য যখনই ব্যাংকে যাবেন, ব্যাংকে লোন নিতে যাবেন, লোনের কথা আসলে আপনার মাথায় ওটা রাখতে হবে যে আপনাকে প্রথমবারের ক্ষেত্রে যদি জামানত, এগুলি বিষয়টা দেখবে। আর যদি আপনি কন্টিনিউ ব্যবসা থাকেন, ব্যবসা লেনদেন করতে থাকেন, ছোটখাটো লোন নিলেন, তার সাথে আবার দিয়ে ফেলেন, আবার নিলেন, এরকম করতে করতে দেখা যাবে যে পরবর্তীতে আপনি বড় বড় লোন নিলে আপনার কিন্তু তখন আর কোলাটারালের কথা জিজ্ঞাসা করবে না, বা ওইগুলি আর প্রাধান্য পাবেন না, ওইগুলো থাকবে যেহেতু ডকুমেন্টেশনের জন্য থাকবে, কিন্তু তখন আপনি ব্যাংকের টাকাতে ব্যবসা করেন। আজকের দিনে যত বড় বড় ব্যবসায়ী যা কিছুই দেখেন, তারা কিন্তু ব্যাংকের টাকায় ব্যবসা করে, তাদের নিজস্ব টাকা নেই। তাদের হয়তো বা দেখা যাচ্ছে যে 100 টাকার ভিতরে তার 10 টাকা আছে, সে 10 টাকা দিয়ে সে 100 টাকার ব্যবসা করে, বাকি 90 টাকা কি ব্যাংক দেয়। তার আছে 10 টাকা, সে 90 টাকা ব্যাংকের থেকে নিয়ে এসে ওই 100 টাকার মাল নিয়ে এসে বিক্রি করে যা লাভ হয় তার থেকে তাকে আবার দিয়ে দেয়। অর্থাৎ মাছের তেলে সে মাছ ভাজে এবং মাছের ওই তেল দিয়ে আবার তরকারিও বানায়, তার কিন্তু ব্যাংকের কোনো অসুবিধা, ব্যাংক এসব কিছু মনেই করে না। ব্যাংক বলে আচ্ছা ঠিক আছে, ব্যাংক চিন্তা করে যে তার টাকাটা দিচ্ছে, টাকাটা সে যথেষ্ট জায়গায় খাটাচ্ছে এবং তার থেকে রিটার্ন পাচ্ছে, সে রেগুলার যেখান থেকে তার রিটার্ন পাচ্ছে, নিশ্চিত ব্যাংকের এইটুকু দেখা। আর আপনার কাজ হলো ব্যাংকের টাকা নেবা, নিয়ে ব্যবসা সঠিক জায়গায় খাটায় আবার সময় মতো তাকে দিয়ে দেওয়া। এই যে লেনদেন, আপনার যখন যে কোনো ব্যবসা করি, লেনদেন যারা ঠিকঠাক মতো করে
তাদের জন্য কোনো অসুবিধা, তারা ধার চাইলে বাকি চাইলে যখন চায় তখনই দেয়, মানে সেই দোকানদার তাকে খুশি খুশি দেয়, সে চাইলে মুখ বেজার করে না। আর যদি আপনার সাথে লেনদেন খারাপ হয়, আপনি চাইলে কিন্তু মুখ বেজার করবে, মুখ বেজার করে ভাই আমি আপনাকে ধার দিতে পারবো না, আপনাকে বাকি দেওয়া যাবে না, আপনার আগে তো টাকাটা পায়, আগের টাকাটা দেন না, এখন কিভাবে, একটা মনোমালিন্য এই যেতে তৈরি হয়, তাই না? ওই জন্য ব্যাংকের সাথে কাজ করতে গেলে ব্যাংকের এই কিছু প্রবলেম আছে, যেটা আপনাদের বলে এটা আমাদের রিলেটেড, এটা আপনার টাকা নিরাপদ করার জন্য ব্যাংক এই ডকুমেন্ট গুলি চায় বা যা কিছু চায় আপনাকে সিকিউর করার জন্য। আপনাকে যে টাকাটা দিল আপনাকেই কনফার্ম করতে হবে আপনি টাকাটা দিবেন, এটা এই জন্য আপনাকে যে কোনো ভাবে প্রমাণ করতে হবে যে আপনি টাকাটা দিবেন, সেই হিসাবে কনফিডেন্স দিতে হবে ব্যাংকে যে আপনার টাকাটা ফেরত দিবেন। ব্যাংকও যখন বুঝবে যে না আমি টাকাটা ফেরত পাবো, তখনই সে কি করবে, আপনাকে লোন দিবে। আদারওয়াইজ কিন্তু আপনি সারা জীবন ওই ব্যাংকে ঘুরলেও আপনাকে ব্যাংক লোন দিবে না, এটা স্বাভাবিক, কারণ অন্যের টাকা। এটা আপনি যদি টাকা 10,000 টাকা ব্যাংকে জমা দেন, আপনি কোনোদিনও বলবেন না যে ব্যাংকে যদি লস হয়ে যায় আমার টাকা দেওয়ার দরকার নেই, লস হয়েছে তো কি হয়েছে, লস হয়ে গেছে ঠিক আছে, তাই না? এই জন্য আপনারই টাকা আপনাকে যেহেতু বিনিয়োগ করার জন্য আমরা বসি, ব্যাংকে বসি, তো বিনিয়োগের ক্ষেত্রে লোন নিতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতেই হবে। এই যে সাধারণ যে সিম্পল লজিকটা আমরা সবাই জানি, এই যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কেন আমরা ব্যাংকে গেলে লোন পাই বা লোন পাই না, লোন পাবো বা কেন পাবো না, এটা আমরা দেখলাম, এটা আমরা এখানে আলোচনা করলাম। আজকে এটুকু পর্যন্ত আলোচনা করলাম। ছোট একটা কথা ছিল স্যার। বলো তো স্যার, যাদের জামানতের বিষয়টা নাই, মানে জামানত দেওয়ার ক্ষমতা নাই, তাদের জন্য কি কোনো অপশন আছে স্যার? জামানত নাই, আমার দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই আমার কাছে, সেক্ষেত্রে ওই যে বাবার কাছে চাইতে হবে। বাবাটাকে কর্মসংস্থান ব্যাংক আছে, ওটার কাছে আমরা যেতে পারি, অথবা আমরা যে যুব উন্নয়ন বিভিন্ন জায়গা আছে এরকম, বা এইভাবে করে এটা করা। আপনাকে শুরু করতে হবে নিজের মতো, একেবারে ব্ল্যাঙ্ক হাতে আপনাকে দিবে না কেউ। ব্যাংক রাতে হলে আপনার বন্ধু বান্ধব কেউ না কেউ আপনার সহযোগিতা করবে, কাউকে ব্যাংকে যদি আসেন, সহজ কথা বলে যদি আপনি ব্যাংকে আসেন, ব্যাংকের কাছ থেকে নিতে চান, কারণ কি আপনি যদি কোনো দোকানে যান, আপনি নিজেই বলেন কোনো দোকানে যান, সেই দোকানে কর্মচারীর কাছে যদি আপনি ধার চান, সেটা যদি আপনাকে না চিনে না জানে, আপনাকে সে দিবে না, কারণ সে দেওয়ার অধিকার রাখে না। যদি সে দোকানের মালিক হয়, তার কাছে আপনি চান, হয়তো বা সে দিতে পারে, কারণ সে তার রিস্ক, গেলে তার যাবে, তাই না? তো এরকম ভাবে যে আপনাকে যখন আপনি বাইরে থেকে ব্যাংকের থেকে লোন নিতে যাবেন, আপনাকে ব্যাংক নিশ্চিত হতে হবে ব্যাংক আপনার কাছ থেকে টাকাটা ফেরত পাবে, এটার গ্যারান্টিটা পাবে। তারপরে এখন মনে করুন যে আপনি গেলেন যে জামানত দেওয়ার নাই, কিন্তু কোনো গ্যারান্টার লাগবে। যেমন গ্যারান্টার কি, আপনার ভাই বা আপনার বাবা বা কেউ না কেউ আপনার গ্যারান্টি দিচ্ছে, ওরে টাকা দিচ্ছেন, অসুবিধা সে যদি না দেয় আমি টাকাটা দিব। পার্সোনাল গ্যারান্টি হলো আপনার গ্যারান্টি লাগবে সেক্ষেত্রে, তাই না? এই গ্যারান্টি নিয়েও কেউ কেউ কোনো ব্যাংক কাজ করে, যেটা কি সরকার এবং বড় ব্যাংকগুলি এরকম করে না, এটা এনজিও গুলি করে। এরকম গ্যারান্টি হিসেবে এনজিও গুলি পাবেন, এনজিওর কাছ থেকে এগুলি পাবেন। এনজিওরা কি করে, আপনার গ্যারান্টি অল্প স্বল্প কাগজ হলে এটা দিয়ে দেয়। পরিচিত বাবা আছে যে সমাজের প্রভাবশালী, জানে যে হ্যাঁ অমুকের ছেলে, আচ্ছা দিয়ে দিল। এনজিওরা এরকম দেখে যে হ্যাঁ অমুকের ছেলে, তার এখানে স্থায়ী বাড়ি আছে, তার সবকিছু, তার কোনো কিছু কাগজ লাগবে না, লাগছে ব্যবসার দোকান আছে, দেখলাম তার বাড়ির নিচে দোকান করছে, এইটাই তার যথেষ্ট, তাই না? এরকম ভাবে এই জামানতে এইভাবে করে আপনার লোন পাবে। কিন্তু ব্যাংকে যদি আসে, ব্যাংকে আসতে গেলে অবশ্যই আপনাকে তার বিনিময় আপনাকে দিতে হবে, সেই বিনিময়টা রেডি রাখতে হবে, যে যেটা আপনার জামানত হিসাবে বা আপনার ব্যবসা চলছে, ব্যবসা চলা, ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার ট্রানজাকশন, এইগুলি আপনাকে তৈরি করতে হবে, তাহলে আপনি ব্যাংকের থেকে সহজে পেয়ে যাবেন। ঠিক আছে তো স্যার? তো আমরা এখন এক কাজ করি, আমরা 11টা বাজে, 11টা 5 বাজে, আমরা একটু 15 মিনিটের একটা ব্রেক নেই। আমরা অনেকক্ষণ ধরে আছি, এটা আলোচনা 15 মিনিটের ব্রেকের পরে আমরা বাকি কাজগুলি, যে ক্লাসগুলি আছে আমরা এগুলি করব। এটার সাথে ব্যাংকে আরো কিছু আছে টপিক, সেগুলি আমরা আলোচনা করবো 15 মিনিটের ব্রেকের পরে। স্যার আমি কিছু বলতে যাচ্ছিলাম। হ্যাঁ 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 বলুন, অবশ্যই বলুন। আমার বাসা আছে মেহেরপুর গান্ধী, তো লোন করতে গেলে মানে পেপারস তো নেয়, মানে জমি জায়গা সম্পত্তি। তো এখন হচ্ছে কি স্যার, যে
মানে ছোট লোন নিই বা অল্প টাকায় নিই আর বেশি নিই স্যার, সেটা নিয়ে একটা লোন দিচ্ছে। তো আমি স্যার লোন তো নেওয়া সম্ভব নয়, এই ক্ষেত্রে কি করতে পারি স্যার? আমার ধরেন 50,000 টাকা লোনের দরকার, সেইখানে আমার ধরেন 2 কোটি টাকার সম্পত্তি সব সেই স্যার ওই যে খারিজের কাগজ মানে সরি খাজনা দেওয়ার কাগজটা ওইখানে নিয়ে নিচ্ছে অরিজিনালটা, মানে দলিল নিচ্ছে না। এখানে আমরা কি করতে পারি স্যার? দলিল নিচ্ছে না, খাজনা এটা নিচ্ছে। কারা নিচ্ছে? জি 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 স্যার, খাজনার কাগজটা নিয়ে নিচ্ছে কৃষি ব্যাংকে। জি স্যার। ব্যাংকে? জি জি। আচ্ছা আচ্ছা। ওই যে কথাটা হলো যেটা আমরা ব্যাংকার যখন আমরা এই যে ব্যাংকে বসি তখন ওই যে এই জিনিসটা কনফার্ম করা যে আপনি যে টাকাটা নিচ্ছেন এটা আবার আমি ফেরত পাবো। এখন হইতে পারে ছোট টাকা, হইতে পারে বড় টাকা। এখন আপনার প্রথমবারের ক্ষেত্রে হয়তো যদি আস্তে আস্তে লেনদেন আপনার খুব ভালো হয় তাহলে এইসবের ক্ষেত্রে অত কিছু কিন্তু করবেন, কারণ ব্যাংকের নিজের রিস্কে কিন্তু আপনাকে অনেক কিছু আমরা ব্যাংকাররা অনেক রিস্ক নেই। আমরা অনেক পার্টিকে কোটি কোটি টাকা দিয়ে দিই। আমরা জানি যে এই পার্টিটা ভালো, এই ব্যবসায়ীটা ভালো, তার এখন পর্যন্ত সে আজকে নিচ্ছে 1 সপ্তাহ পরে সে দিয়ে দিবে বা 1 মাস পরে সে তার দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তখন আমরা ওই নোট লিখে দিই যে এই ব্যবসায়ীকে আমি ভালো করে চিনি, আমার পরিচিত, এবং আমি এর গ্যারান্টি নিচ্ছি, যদি না হয় আমি এর কাছ থেকে উদ্ধার করে নেওয়ার মতোই আছে। এরকম করে সে ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নেয়। আমরা যারা হেড অফিসে ম্যানেজমেন্ট থাকে আমাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নেই, এই পার্টি স্যার এটা আমার গ্যারান্টি, আপনি টেনশন করেন না, উনি টাকা দিবে, আমি ওনাকে আমার গ্যারান্টিতে টাকা দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে দেখা যায় কোনো কিছু নেয়ও না, কারণ সে জানে তার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা সম্পর্কে যে রেগুলার কাস্টমারের মতো। যদি আপনি এরকম ট্রানজাকশন করতে থাকেন আপনার যদি চলতে তো পরবর্তী লাগবে, কিন্তু প্রথম দিকে কিন্তু তার সিকিউরিটির জন্য ব্যাংকার যেটা দেখেন, ব্যাংকারের সাথে আপনার কোনো শত্রুতা নাই। ব্যাংকার শুধু একটা তার দায়িত্ব দেওয়া আছে, যেহেতু আপনার কর্মচারী, ব্যাংকার হচ্ছে আপনারই কর্মচারী, কারণ আপনি যে টাকাটা ব্যাংকে জমা রাখছেন সেই জমা টাকাটা নিরাপদ রাখাটা হচ্ছে তার কাজ। সেই জন্য তারা মাসে মাসে আপনারা বেতন দেন, তাই না? আপনারা মালিক, আপনারা বেতন দেন, ব্যাংকারদের বেতন আপনারা দেন। তাহলে আপনি যেহেতু বেতন দেওয়া একটা কর্মচারী রাখছেন, সেই কর্মচারী তো চিন্তা করবে যে আপনার টাকাটা যাতে কোনোভাবে না লস হয়, কোনোভাবে যাতে মাইন্ড না যায়, এই জন্য সে চেষ্টা করে যতভাবে আপনাকে। আর আপনি যখন নিবেন, যে নেয় সে তো ঠেকা, আসলে এটা তো সত্য কথা, আপনি নিচ্ছেন আপনার প্রয়োজন, আপনার ঠেকা। এখন আপনি ওই সময় চিন্তা করুন এই কাগজটা আপনি দিবেন কি দিবেন না, এটা তো আপনার উপর নির্ভর করবে। আগে ছিল যে আমার মানে 10 বিঘা জমি আছে, আমি 2 বিঘা জমির সম্পত্তি দিলাম, দিয়ে আমি সোনালী ব্যাংকে লোন করলাম। তারপরে আমার আবার লাগলো, আমি 1 বিঘা জমি দিয়ে আমি হচ্ছে কৃষি ব্যাংকে নিলাম। কিন্তু এখন পুরো সম্পত্তি স্যার এক জায়গায় খারিজ করে এক জায়গায় খাজনা দিয়ে একটা রসিদে ভূমি অফিসে সেই রসিদ মানে ইয়েটা নিচ্ছে স্যার, খাজনার কাগজটা নিচ্ছে, কোনো দলিল টলিল নিচ্ছে না। আচ্ছা, খাজনা কাগজটা নিচ্ছে, তাহলে এটা এরকম সবগুলি একটা লোনের এখানে জন্য আমার পুরো সম্পত্তি সেই 50,000 টাকার জন্য তার কাছে স্যার বন্ধক থাকছে। এটা 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 হচ্ছে বেশি নিরাপদ করার জন্য, কিন্তু এটা আমরা ব্যাংকের থেকে কিন্তু এটা বলি না। আমরা যারা বলি না, আমরা অর্থাৎ হেড অফিস থেকে যখন আমরা ইনস্ট্রাকশন কিন্তু আমাদের ওটা থাকে না। আমরা বলি যে তুমি যাই করে নিরাপদ রাখো, আমার যাতে জানাটা এই থাকে। তার নিরাপদ রাখার জন্য যেটুকু প্রয়োজন, আপনার 50,000 টাকা রাখবে অন্তত 2-3 গুণ বেশি যেটা হয়, বা এরকম কিছু যাতে আপনি টাকাটা দেন আপনাকে কোনোভাবে আটকানো যায়, এটাই এইসব চিন্তা করে। কিন্তু যদি ম্যান টু ম্যান ভেরি করেন, বা সবাই তো নিয়মে একভাবে চলে না, এক এক মানুষ এক এক রকম, আমি যেটা সহজভাবে ভাববো আরেকজন তো সেটা ভাববে না, এটাই কিন্তু বিষয়। তো ওরকম ভাবে ওইখানে আপনি যার কাছে গেছেন বা যেই ব্যাংকে ব্রাঞ্চ আছে তারা হয়তো বা ভাবতেছে যে এইভাবে করে নিলে সুবিধা, আপনার যদি এইভাবে করে নেয় তাহলে আটকায় যাবে, আপনার কাছে আপনার অন্য কোথাও থেকে নিবেন না, এখানকার টাকা নিচ্ছেন এখানে আগে শোধ করবেন, আপনার চাপ থাকবে যে এখানকার টাকাটা আগে শোধ করি, এটার কারণে হতে পারে। অর্থাৎ তাদের অনেক প্রবলেমে আছে স্যার, মানে প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হলে স্যার তখন মানে অনেক ঝামেলা আছে এইভাবে দিতে গেলে। হ্যাঁ, ওইভাবে দিতে গেলে ওই জন্য আপনি চিন্তা করবেন, তখনই আপনি লোন, ওই জন্য লোন নিবেন কখন, যখন আপনি ঠেকায় পড়বেন, আসলে আপনার প্রয়োজন। শখ করে কিন্তু শখ করে লোন নেয় না, আপনার লোন নিবেন বা প্রকল্পটা এমন ভাবে নেন বোঝার জন্য যে না আমার অসুবিধা নাই, ওইটার কারণে আমি নিব, আমি তো দিয়ে দিতে পারবো। আপনার উদ্দেশ্য থেকে যত তাড়াতাড়ি এটা শোধ দিয়ে দেওয়া যায়, ওইরকম করে ব্যবসা যদি সেভাবে করেন আপনার লোন নিয়ে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, যদি মানে আমার ব্যাংকে যদি আমার আম্মুর অ্যাকাউন্ট আছে, মানে আমার আম্মুর নামে অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে, তো ওইখানে আমার আম্মুর নামে ডিপিএস আছে, তো আমরা যদি ডিপিএস থেকে বীমা নিই তাহলে তো কোনো পেপার টেপার লাগবে না, তাই না? না না, আপনি যদি ডিপিএস এর থেকে এটা নেন তাহলে ডিপিএস এর থেকে একটা আলাদা লোন আছে, অর্থাৎ এখান থেকে আপনি ওডি ফ্যাসিলিটি নিতে পারেন। ডিপিএস এর এগেইনস্টে ওডি ফ্যাসিলিটি বলা হয়।
অর্থাৎ ওই ডিপিএস এ যা টাকা জমা হলো তার 90% টাকা আপনি আবার নিতে পারবেন লোন হিসাবে। এটার ক্ষেত্রে আপনার কোনো কিছু জামাতে ওই আপনার ডিপিএসটা এসে আপনার জামানত, ওখান থেকে আপনি লোন নিতে পারবেন এবং এটা 2 দিনের ভিতরে পাবেন। আজকে অ্যাপ্লাই করলেন কালকের ভিতরে আপনি পেয়ে যাবেন। আর প্রাইভেট ব্যাংকে গেলে একদিন 1 ঘন্টা ওই চেয়ারে বসে বসে আপনি পেয়ে যাবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তাহলে ওই অল্প স্বল্প টাকা আপনি যদি জমানো থেকে 1 লাখ টাকা মনে করেন এফডিআর করা আছে বা 2 লাখ টাকা এফডিআর করা আছে বা ডিপিএস আছে, আপনি ওটা সহজে ওই সময় যেগুলো ওডি করে নেবেন ব্যবসা করার জন্য। আপনার ওডি ফ্যাসিলিটিটা খুব বেশি প্রয়োজন, আপনি ওডি লিমিট নিয়ে নেবেন। ওডি লিমিট রাখলে হবে কি যে আপনার যখন প্রয়োজন আপনার টাকাটা লাগবে আপনি নিবেন, আবার যে কয়দিন ব্যবহার করবেন সেই কয়দিন ইন্টারেস্ট দিতে হবে। মনে করেন যে আপনি ওডি করে নিলেন, আপনার 1 লাখ টাকার ওডি করে নিলেন, 1 লাখ টাকা আমি ব্যাংকে বললাম আপনার 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রাখা আছে, আপনার এটার উপর কিন্তু কোনো ইন্টারেস্ট নাই। এই যে 1 লাখ টাকা আপনার জন্য আমি দেখে দিলাম, আপনার কোনো ইন্টারেস্ট নাই। আপনি মনে করেন 1 লাখ টাকার থেকে 10,000 টাকা উঠালেন, উঠায় 2 দিনে আপনার কাজ শেষ হয়ে গেল, তৃতীয় দিনে আপনি আবার টাকাটা জমা দিয়ে দিলেন, তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে মাত্র ওই 2 দিনের, যে 2 দিনে আপনি টাকাটা রাখলেন ব্যবহার করলেন। হ্যাঁ, আপনার কোনো ঝামেলা না। এরকম একজন ব্যবসায়ীর জন্য ওডি ফ্যাসিলিটি বা সিসি লোনটা, ক্যাশ কোলাটারাল, এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ চলতে ফিরতে আপনি এই টাকাটা লাগে, আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। আপনি এইটা যখনই ওডি করা থাকবে আপনি টাকা জমান, প্রত্যেক মাসে মাসে মনে করেন 500 টাকা করে করে জমান, 500 টাকা করে করে জমায় আপনার হয়তো 20,000 টাকা বা 30,000 টাকা জমা আছে, আপনি হয়তো 3 বছর বা 5 বছর মেয়াদি এটা জমা করছেন, তাহলে আপনি ওই যে ডিপিএস এর জন্য যে ওডি করে ওই এগেইনস্টে একটা ওডি করে রাখবেন, তাহলে আপনার ব্যবসার প্রয়োজন যে কোনো সময় ওখান থেকে টাকাটা উঠাতে পারবেন। আবার মনে করেন যে আপনি কুটির শিল্প হাতের কাজের ই করেন, আপনার কিছু মাঝে মধ্যে সুতা কিনতে হবে বা কাপড় কিনতে হবে, এটা করে 2 দিন 4 দিন 5 দিন বা 10 দিন পরে এটা প্রোডাকশন হয়ে গেলে বিক্রি করে টাকাটা পেয়ে যাবেন। তাহলে আপনার ডিপিএস তো ভাঙানোর দরকার নেই, আপনার কাছে তো টাকা আছে, আপনি টুক করে ওখান থেকে টাকাটা উঠালেন, মাল কিনে আনলেন, লোকজন দিয়ে কাজ সারালেন, বিক্রি করলেন, 1 সপ্তাহের ভিতরে টাকা আসলে আপনি আপনার টাকা ধরে দিলেন, তাহলে ওই 1 সপ্তাহে যেটুকু লাভ হয় প্রফিট হয় আপনি অতটুকু ইন্টারেস্ট দিবেন, আপনার কোনো খরচই নেই। হ্যাঁ স্যার, আমরা মাসে 3,000 টাকা ডিপিএস করি সোনালী ব্যাংকে 10 বছর মেয়াদে, 2014 সাল থেকে শুরু করছি। তাহলে আমরা মানে কি, আমি যদি 1 লাখ টাকা নিতে চাই স্যার, যদি আমি মনে করি 15 দিনের নেব, 15 দিনের জন্য, তাহলে ইন্টারেস্ট দেওয়া লাগবে না? হ্যাঁ, আপনি ওখান থেকে কি করবেন, আপনি একটা ওকে যাই বলবেন আজকে কালকে, আজকের পরে কালকে যদি আপনি যান, কালকে ব্যাংক খুলবে, আপনি যে বলবেন যে ভাই আমার ডিপিএস করা আছে, ডিপিএস এর এগেইনস্টে আমাকে ওডি করে দেন, আমাকে ওডি দেন 90%, আমি ওডি ফ্যাসিলিটি চাই, আমার একটা ওডি অ্যাকাউন্ট করে দেন। ওডি খেয়াল থাকবে, ওডি ওভারড্রাফট, ওডি অ্যাকাউন্ট আপনি এই করেন, ওডি অ্যাকাউন্ট খুলে রাখেন যে আমার একটা ওডি করে দেন, আমার ওটার থেকে 90% টাকা যেটা আপনি ফ্যাসিলিটি, তাহলে হবে কি যে আপনার মনে করেন যে এখানে প্রত্যেক বছরে যদি 3,000 টাকার মাসে হয়, 3 × 36, অর্থাৎ 36,000 টাকা করে আপনার প্রত্যেক মাসে বছরে জমা হচ্ছে, তাহলে যদি 5 বছর 3 × 5 = 15, 1.5 লাখ টাকা কিন্তু আপনার অলরেডি জমা হয়ে গেছে। এখন আপনি বললেন 90% ওডি রাখো, তাহলে অন্তত 1 লাখ টাকা বলেন যে আমরা এখান থেকে 1 লাখ টাকা ওডি করে দেন। এই যে ওডিটা হবে 1 লাখ টাকা 1 বছরের জন্য, কিন্তু আপনার 1 বছরের জন্য এটা থাকবে। এখন ওখান থেকে 1 বছর টাকা যদি আপনি না উঠান কোনো অসুবিধা নেই, কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আবার দরকার আপনি উঠান, যে কদিন কাটাবেন সেই কদিন ইন্টারেস্ট দিবেন, আপনার লাভটা বেশি। দেখেন আপনি যখন ডিপিএস করেন, ডিপিএস আপনি ইন্টারেস্ট পেলেন মনে করেন 10% করে, 10% করে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন বা 8% করে পাচ্ছেন, উদাহরণ দিয়ে মনে করেন 7% আপনি ইন্টারেস্টে ডিপিএস রাখছেন, তাই না? তাহলে এখানে রাখলেন, আপনি যখন উঠাবেন তখন আবার আপনাকে ইন্টারেস্ট দিতে হবে 10%, মানে 3% বেশি টাকা দিতে হবে। 10% আপনি পাচ্ছেন 7%, আবার দিচ্ছেন 10%, তাহলে আসলে কত আপনার ইন্টারেস্ট দেওয়া লাগছে? কত? আপনার খরচ হচ্ছে 3%, কারণ আপনি তো 7% পাচ্ছেনই। আপনার যে টাকা, ওই টাকা কিন্তু কমতেছে না, আপনার ওই টাকার থেকে কাটতেছে না, আপনার যে জমানো টাকা ওটা থেকে কাটতেছে না, আপনি যেটা আপনার ফ্যাসিলিটি ওখান থেকে যে টাকাটা আপনি উঠালেন, তাহলে আপনার ডিপিএস ভাগানো লাগলো না, ওটার মতো আছে, কিন্তু আপনার যখন টাকাটা উঠালেন ওই টাকাটা 3% ইন্টারেস্ট আপনাকে দিতে হচ্ছে।
আপনি বাইরে ব্যাংকেতে লোন নিতে গেলে তো আপনার 7% 8% আপনার লোন নিতে হবে, বরঞ্চ আপনারই টাকা ঠেকায় পড়লে আপনি ওখান থেকে নিয়ে টুকটাক কাজ করতে পারলেন। এটা হয় অনেক সময় যারা সিজনাল ব্যবসা করে, ঈদের সময় আপনার অনেক মালপত্র উঠাইতে হয় না, যারা দোকানেই করে ঈদের সময়, রোজার সময় একটা আলাদা স্পেশাল ব্যবসা ট্যাবসা, এরকম হাটের দিনে হাটের একটা ছোটখাটো ব্যবসা করে, মনে করেন এই হাটের থেকে কিনে ওই হাটে বেচবো, এতে 1 সপ্তাহ 2 সপ্তাহের বিষয়। এরকম যদি হয়, আপনার এই জাতীয় ওডি ফ্যাসিলিটি লোনটা যদি অ্যাভেলেবেল রাখেন, আপনাদের জন্য কোনো অসুবিধা নেই, বিনা পুঁজির ব্যবসা হয়ে যাবে, বুঝছেন না? ওই জন্য বললাম ব্যাংকের সাথে ট্রানজেকশন করলে আপনি বিনা টাকা ব্যাংকের টাকা ব্যবসা করতে পারবেন, কিন্তু আপনার ট্রানজেকশন ব্যাংকের সাথে করতে হবে, ব্যাংকের সাথে যোগাযোগ রাখা, ব্যাংকের সাথে করলে আপনার টাকা, ব্যবসার টাকা কোনো অসুবিধা হবে না, ব্যাংক থাকতে আপনার ব্যবসার জন্য টাকা কোনো অসুবিধা নেই। বাট প্রথমে ব্যাংকের সাথে আপনার বন্ধুত্ব হইতে হবে। ব্যাংকে আপনি একজন ভালো কাস্টমার, এটুকু যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি একটা ভালো কাস্টমার, তার সাথে ভালো লেনদেন করেন, টাকা আপনার জন্য কোনো বিষয় না, টাকা আপনার জন্য কোনো বিষয় না, আপনি এটা পাবেন। কিন্তু প্রথমটা একটু কষ্ট হবে, ওই যে সবাই বলে প্রথমবারে পাওয়া, প্রথমবার বিশ্বাস অর্জন করা, বলে না যে বিশ্বাস অর্জন করতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তো আপনাকে ওরকমই ব্যাংকের সাথে ট্রানজাকশন করার প্রথমে একটুখানি আপনাকে কষ্ট করতে হবে, প্রথমে লেনদেন এটা করে করে, তারপরে আপনি দেখবেন সহজে সবকিছু পেয়ে যাবেন। তাহলে ব্যাংকে এভাবে করে ঋণ আপনাকে দিতে। এখন ব্যাংক যখন ঋণ নিবেন, ব্যাংকের ক্ষেত্রে কয়েকটা জিনিস, আপনি যে লোন নিবেন, লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংকের কিছু জিনিস লাগে, যে আপনাকে যে লোন দিবে, যে আপনি লোন পাবেন, তার জন্য কিছু কাগজপত্র আপনাকে দিতে হবে। আপনি এখন কি কি কাগজপত্র দিবেন? আপনার কাগজপত্র দিবেন, যেমন প্রথমে বলেন যে একটা লোন নিতে গেলে আপনার প্রথমে প্রশ্ন হবে, আপনি যখন লোন নিতে আসবেন আমি জিজ্ঞাসা করব আপনি কে, এই কথাটা জিজ্ঞেস। তাহলে বলেন যে আমি যদি বলি আপনি কে, তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনার উত্তরটা কি হবে? বিজনেসম্যান স্যার। তার আগে কি? তার আগে আসবে আমি বাংলাদেশের নাগরিক, তাই না? এটা তো আসবে। আমি একজন ব্যবসা কর্ম 18 বছর পার হয়ে গেছে, আমি বাংলাদেশের একজন নাগরিক। একজন নাগরিকত্ব ভোটের অধিকার কখন হয়? 18 বছর পার হলে হয় না? জি স্যার। যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা কিন্তু কাজ করার জন্য অনুমোদিত। 18 বছরের নিচে যারা আছে তারা কিন্তু কাজ করার অনুমতি নাই, কারণ তখন তাদেরকে হবে কি শিশু শ্রম বলে আটকায় দিবে। যারা এটা করবে তাদের উপরে ফাইন্যান্স করবে বা তাদেরকে কাজে রাখবে, তারা বিপদের ভিতরে পড়বে, যে তুমি 18 বছরের নিচে মানুষকে কেন লোন দিছো, কেন এই মানুষকে ব্যবসায় লাগাচ্ছ, কেন ওদের কর্মচারী হিসেবে নিছো, তখন তারা থাকবে বিপদের ভিতরে। এই কারণে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি 18 বছরের উপরে এবং আমি বাংলাদেশের নাগরিক। তাহলে এটা যদি হয়, আপনি কি প্রমাণ দিবেন ব্যাংকে? কি দিয়ে প্রমাণ হবে যে আপনার বয়স 18 বছর এবং আপনি বাংলাদেশের নাগরিক? আইডি আছে স্যার। আইডি, এনআইডি। এনআইডি কপিটা আপনি জমা দিবেন। আপনার তাহলে এনআইডি প্রথমে আপনি কে, যেমন আপনি ওহিদ, আপনি দেখতে কেমন এটা আমি জানি না, তাহলে আপনি ওহিদ এটাকে বোঝার জন্য আপনার একটা ছবি লাগবে, তাই না? আপনার একটা ছবি দিয়ে, ওহিদ নামে তো আরো অনেকে আছে, কিন্তু আপনি যে সেই ওহিদ, তাহলে আপনার ছবি সহ আপনি একটা আপনার ছবি দিবেন, এই যে আমি ওহিদ, আমার ছবি। এরপরে বলে যে আমি বাংলাদেশের নাগরিক, এই যে আমার এনআইডি কার্ড, আপনার ছবি এবং আইডি কার্ডে মোটামুটি ছবি কাছাকাছি আসবে, তাই না? বুঝাতে যাবে যে সে কে। যেমন আমি যখন আইডি কার্ড করছি তখন কিন্তু আমার দাড়ি ছিল না, তাই ছিল, তাই বলে এখন আমি ছবি যদি নতুন ছবি কোনো জায়গায় লোন উঠাতে, তাহলে আমি এখনকার ছবি দিব, তা আমার ছবি আর আইডির ছবি তো হুবহু এক হবে না, এক হবে না, কিন্তু আমার নাম এবং আমার চেহারার সাথে মিল থাকবে, হয়তো দাঁড়িয়ে আছে ওই সময় দাঁড়িয়ে নেই, বুঝাতে যাবে, যে কেউ তো বুঝতে পারবে, তাহলে ওই ছবি দিবে। যেমন এখন যদি হেনা যদি তার ছবি দেয় আর যদি বলে ওয়াহিদের এনআইডি দিল, তাহলে কি মিলবে না? বলছে এর তো ছবি কার আর এখানে নাম আইডি কার্ড কার, তাহলে ছবিটা প্রয়োজন প্রথমে, যে আপনি কে, আপনাকে চেনার জন্য আপনার ছবিটা লাগবে। এক প্রমাণ করলেন যে আমার নাম ওহিদ, পিছনে ছবির পিছনে আপনার নাম লিখে দিলেন আমার নাম এমডি ওহিদ, তাই না? আচ্ছা, তারপরে আপনার যে বয়স 18 বছর হয়ে গেছে এবং বাংলাদেশের নাগরিক, এটা প্রমাণ করার জন্য আপনি কি দিলেন? এনআইডি কপি দিলেন, তাই তো? আচ্ছা, এটা এখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো, ব্যাংকের আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি কি করেন, আপনি কি করেন, এই প্রশ্নটা যখন আমি করবো তখন আপনি কি বলবেন, আপনি কি করেন? ওহিদ কি করেন আপনি? আমি আপনি বলছেন স্টুডেন্ট, তাই না?
আপনাকে স্টুডেন্ট মুখে বলছে, তা প্রমাণ করেন। আমি ব্যাংকার কার্ড, হ্যাঁ স্টুডেন্ট কার্ড অথবা স্টুডেন্ট কার্ড, হ্যাঁ আপনি স্টুডেন্ট কার্ডটা ফটোকপি দিয়েও প্রমাণ করা যায়। তো আপনার আইডি কার্ড দেন, অর্থাৎ আপনার কলেজের আইডি কার্ড দিয়ে আপনি বলবেন যে আমি এই যে এই কলেজের ছাত্র, আমি ছাত্র। আর যে চাকরিজীবী সে কি দিবে? মনে করেন যে চাকরি করে সে কি দিবে প্রমাণ হিসাবে? নিয়োগপত্র থাকতে পারে বা তার আইডি কার্ড থাকতে পারে। নিয়োগপত্র থাকে, বরঞ্চ তারও আইডি কার্ড, আইডি কার্ডের কপিটা দিলেও বোঝা যাবে না? একটা কোম্পানির আইডি কার্ড যদি দেয় সে কি নিজে বানায় দিতে পারবে? কোম্পানির স্যার প্রত্যয়নপত্র, স্যার প্রত্যয়নপত্র বা আইডি কার্ডের কপি এগুলি দিয়ে বুঝাবে যে আমি চাকরি করি, তাই না? আচ্ছা, আবার যদি কেউ ব্যবসা করে, যারা ব্যবসায়ী, তাহলে সে কিভাবে প্রমাণ করবে যে সে ব্যবসায়ী? তার প্রতিষ্ঠানের এইটাই ওই যে হেনাও বলছে তাই, যে তার ট্রেড লাইসেন্সটা প্রমাণ করে সে একজন ব্যবসায়ী। আর কি জাতীয় ব্যবসা করে এটা কিন্তু ওই ট্রেড লাইসেন্সের ভিতরে উল্লেখ করা আছে যে সে কি জাতীয় ব্যবসা করে, তাই না? তার ব্যবসার ঠিকানাটা কি, তার ঠিকানা সবকিছু বৃত্তান্ত মোটামুটি তার ওখানে, এবং তার অবস্থান, সে মালিকানা কি প্রোপ্রাইটারশিপ না পার্টনারশিপ নাকি এটা কি বলে লিমিটেড কোম্পানি, যা কিছু ব্যবসা সম্পূর্ণ পরিচয়টা ওখানে আছে যে সে ওখানে কি। তাহলে তার পরিচয়, তাহলে তিনটা জিনিস হয়ে গেল। তিনটা হলো, প্রথম হলো আপনার ছবি দিয়ে আপনাকে প্রমাণ করে, দ্বিতীয় আপনার যে বাংলাদেশের নাগরিক এবং 18 বছরের উপরে এটা প্রমাণ করার জন্য এই কাগজের ভিতরে কি কাগজ দিলেন? এনআইডির কপি দিলেন। তারপরে যে আপনি কি করেন, আপনার যে প্রফেশনটা কি, প্রফেশন বোঝানোর জন্য আপনার আইডি কপি, অর্থাৎ আপনি কলেজে পড়লে কলেজের আইডি কপি বা প্রত্যয়নপত্র, চাকরি করলে চাকরির প্রত্যয়নপত্র, সাথে আপনার আইডি কার্ডের, আপনার যে আইডি কার্ড আছে কোম্পানি ওটা। আর যদি ব্যবসা করেন তাহলে কি হবে? ট্রেড লাইসেন্সের কপি দিবেন। এটা দিয়ে বুঝলেন আপনি কি। এখন তৃতীয় কথা আসবে যে আপনি কি করে ইনকাম কত, আপনার ইনকামটা বুঝাবেন কি করে। যেমন আপনি যে ইনকাম করেন, যে ছাত্র সে ইনকাম করে, এটা কিভাবে বুঝে? আপনি প্রমাণ কিভাবে করবেন যে আপনার মাসে 5,000 টাকাই আপনার আয় হয়? কিভাবে প্রমাণ করবেন? কিভাবে? আছে কোনো প্রমাণ? হ্যাঁ, ওইটা আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি মাসে 5,000 টাকায় টিউশনি করে পান? আমার তো কোনো সনদপত্র নাই যে আমি স্যার। তাহলে কিভাবে প্রমাণ করবেন? আপনি ব্যাংকে আসেন পার্সোনাল লোন নিতে, যে আপনি প্রমাণ করতেছে আপনাকে ব্যাংক, তাহলে আপনার আয়টা প্রমাণ করবেন কিভাবে? আপনি মুখে বললেন আমি টিউশনি করি, কিন্তু আমি প্রমাণ করবেন কিভাবে? আপনি আমাকে বুঝালেন, আমি বুঝলাম, কিন্তু আমি যখন হেড অফিসে আপনার জন্য পারমিশন নিতে যাব, তখন তো তারা সেখানে তো আর আমি যাবো না, যাইতে পারবো না, আমি তো কাগজ পাঠিয়ে দেবো। তাহলে তারা বুঝবে কিভাবে যে আপনার আয়টা মাসে 5,000 টাকা আয়? এটা বুঝবে কি করে? কি দিবেন আপনি? জানা নাই। কেউ একজন বলেন তো প্রমাণ করবে কিভাবে? আয় ব্যয়ের হিসাব প্রমাণ করা যায়। তা আয় ব্যয় হিসাবটা কি? আয় ব্যয় হিসাব প্রমাণ করবে কি দিবে? কিসের আয় ব্যয়? এটা কোথাকার আয় ব্যয় দিবে? কাগজে লেখা, এটা খাতায় লেখা আছে যে আমি আজকে মাসের বেতন পাইছি, এটা খাতায় লিখে রাখলাম। পরের মাসে ওই ছাত্র দিছে 500 টাকা, ওইটা লিখে রাখলাম। এই ছাত্র দিছে 300 টাকা, এরকম করে মোট 500 টাকা, 5,000 টাকা হলো নাকি? ওই খাতাটা জমা দিয়ে দেবো। স্যার আমি যদি কোনো ব্যাংকে মাসিক ভাবে কোনো টাকা জমা রাখি, এমন কোনো এইটা হলো কথা। যদি এখন হচ্ছে আমি খাতায় লিখে রাখতে পারি, কিন্তু খাতায় লিখে রাখতে এটা প্রমাণ করতে পারবো না। এটা দিলে বলবো কি যে এটা তো আসলে প্রমাণ হলো না। এটা তো আপনার খাতায় যে কোনো সময় লিখতে পারেন, তাই না? যদি এরকম হয়, ওই যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখে, মনে করেন সোনালী ব্যাংকে, জনতা, যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করলো, সে যে টাকাটা পায় মাসে, ওই টাকাটা সে জমা রাখে, সব অ্যাকাউন্টে জমা রাখে। যে ছাত্র যখন যে টাকাটা দেয় সেটা জমা রাখে, যখন প্রয়োজন হয় তখন সে খরচ করে। মনে করেন যে ওই 5টা ছেলেরে পড়ায়, 5টা ছেলে 5,000 টাকা দেয়, 5 জনে 5,000 টাকা দেয়। এখন যখন সবাই তো একদিনে বেতন দেয় না, কোন ছাত্র দেখা 2 তারিখে দেয়, কোন ছাত্র 4 তারিখে দেয়, কোন ছাত্র 5 তারিখে দেয়, কোন ছাত্র 10 তারিখে দেয়। যে যখনই টাকাটা দেয় সে ওই টাকাটা নিয়ে কি করে ব্যাংকে জমা রাখে, ব্যাংকে রেখে তারপর আবার সে প্রয়োজন যখন হয় সে উঠায় আর খরচ করে। তাহলে যদি ওরকম হয় তাহলে বোঝা যাবে যে 6 মাসের স্টেটমেন্ট যদি ওহিত দেয়, তাহলে দেখা 6 মাসে তার ছাত্র হিসেবে অর্থাৎ তার ইনকামটা কত হচ্ছে সে বুঝতে পারবে। ব্যাংক তখন বুঝতে পারবে 6 মাসে
গড়ে এসে প্রত্যেক মাসে তার এরকম 5,000 করে আসে, মানে 5 বারে আসে ইনকাম, তার 5,000 টাকা ঢুকে এবং তার খরচ যা আছে খরচ এটা করে, তাহলে ইনকামটা বোঝা গেল। তাই ইনকামের স্টেটমেন্টটা লাগে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে কি হবে, আপনার ব্যবসায়িক যে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে সেটা দিতে হবে, যে আপনার ব্যবসায় ইনকাম কত। আপনি মুখে বলেন আপনি, আমরা নর্মাল জিজ্ঞাসা করি ভাই আপনি কি করেন, ব্যবসা করেন, ইনকাম কেন, এই ধরেন 30,000 টাকা, মানে মুখস্থ আন্দাজের উপরে তাকায় বলে ধরেন 30,000 টাকা, ধরেন 50,000 টাকা, এরকম একটাই। কিন্তু যখন বলি যে ভাই এবার প্রমাণ করেন আপনি যে 30,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করেন ব্যবসা, এবার দেখান আমারে, তখন আর পারেন। তখন বলে কি যে আসলে এটা তো লিখে রাখি না, এটা তো আমার খাতায় লিখে রাখি, ওই যে আমাদের এই খাতা আছে, হিসাব নিকাশের খাতা আছে, ওখানে লিখে রাখি। তো ওখানে লিখে রাখেন, ওইটা লিখে রাখলে তো হবে না, ব্যাংক তো ওইটা বুঝে না। তার জন্য আমরা বলি যে আপনাকে অ্যাকাউন্ট করে রাখতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন এবং এই টাকাটা যা আয় হয় সেটা ব্যাংকে আপনি জমা করেন এবং প্রয়োজন হলে আপনি ব্যাংকে উঠায় খরচ করেন। যদি এই লেনদেনটা আপনার ব্যাংকিং লেনদেন থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার ইনকাম। আমরা যারা সাধারণত ব্যাংকাররা লোন টোন দিই, সাধারণ লোনগুলি, পার্সোনাল লোন দিতে গেলে আমাদের খুব কষ্ট হয় না, কোনো চিন্তাই করতে না, কারণ যারা চাকরিজীবী তাদেরকে আমরা চোখ বন্ধ করে লোন দিয়ে দিই, তাদেরকে 5 লাখ টাকা পর্যন্ত লোন এমনিতে দিয়ে দিই। কারণ দেখি যে মাসের বেতন কত, বেতনের 40% ভিতরে হইলো, প্লাস আর অন্য কোথাও লোন নাই, বা দিয়ে দাও, কোনো কথা না, একেবারে কষ্টই নেই। যারা চাকরি করে তাদের জন্য লোনের হিসাব করা কোনো কষ্ট নেই, কিন্তু এবং তারা লোন পাওয়া তাদের জন্য সহজ। তারা যখনই লোন চাবে ব্যাংকে যাবে, আপনার চাকরিজীবী যে কোনো ব্যাংকে যান, যাই বলে আমার পার্সোনাল লোন লাগবে, আপনি চাওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আপনি টাকা পাবেন। যদি না পান আমাকে বলেন যে আমাকে ওই ব্যাংক টাকা দেয়নি। চাকরিজীবী আপনি, কারণ এটা সহজ হিসাব, কিন্তু ব্যবসায়ী হলে আপনাকে তাহলে ওই ইনকামের ওইটা, আপনি যদি ইনকাম স্টেটমেন্টটা ঠিক মতো থাকে, যে আপনি ইনকাম বুঝাইতে পারেন, প্রমাণ করা ব্যাংক স্টেটমেন্ট থাকে, যে কোনো ব্যাংকে যাবেন লোনের জন্য আপনার এটা লাগবে, আপনি অনায়াসে লোনটা পাবেন, আপনাকে কষ্ট করতে হবে না। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টটা যদি আপনার দিতে পারেন, এটা একটা সহজ। তাহলে ইনকাম স্টেটমেন্ট গেল, আপনি কত টাকা আয় করেন এটা প্রমাণ দিলেন। এরপরে যেটা লাগবে, যদি ব্যবসায়িক ক্ষেত্রে হয় যে রিজন লাগবে, যা এমনি পার্সোনাল ক্ষেত্রে হলে যে রিজন লাগবে কেন আপনি লোনটা নেবেন। পার্সোনাল লোন নিলে তো আপনি বলবো আমি বাড়ি বানাবো, অথবা আমি একটা মোটরসাইকেল কিনবো, অথবা একটা জিনিস কিনবো, টেলিভিশন কিনবো, একটা ফ্রিজ কিনবো, এইভাবে করে একটা রিজন দিলেন। আর ব্যবসা যদি করতে চান, ব্যবসার জন্য লোন নেন, তখন আপনার একটা প্রপোজাল লাগবে। কি লাগবে? ব্যবসার একটা প্রপোজাল। ব্যবসার প্রপোজালটা কি বলেন তো? ব্যবসার প্রপোজাল বলতে আমরা কি বুঝি বলেন, কেউ একজন বলেন ব্যবসার প্রপোজাল বলতে কি বুঝি? হেনা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, রাব্বিও শুনতে পাচ্ছে, হেনাও শুনতে পাচ্ছে। ব্যবসার প্রপোজাল বলতে কি বুঝি? ব্যবসা অর্থাৎ ব্যবসা সম্পর্কে একটা ধারণা দেওয়া, লিখিত আকার একটা ধারণা দেওয়া। আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসা লিখিত ভাবে একটা ধারণা দেওয়া। কারণ আপনি তো আমার কাছে আসলে মুখে মুখে বললেন, আর মুখে বললে আমি কিছু শুনছি কিছু শুনি নাই, কিন্তু আমি যখন হেড অফিসে বা কোথাও পাঠাবো আমার মুখের কথা তো পাঠাতে পারবো না, তাই না? তো আপনি যে ব্যবসাটা করবেন এটা লিখিত একটা ধারণা আমাকে দিবেন, যে ওই ব্যবসা আপনি কি, প্রজেক্টটা কি, একটা প্রজেক্ট প্রপোজাল, আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন সে ব্যবসার নাম, ওই একটা প্রপোজাল দিলেন। সে প্রপোজালের উপরে আপনি ভিত্তি করে প্রপোজালে বলবেন যে আপনার কত টাকা আয় ব্যয় হবে ওই প্রজেক্টে, ওইখানে আপনি কত টাকা ইনভেস্ট করতে হবে, মানে ওই ব্যবসাটা করতে আপনার কত টাকা লাগবে, এবং ব্যবসা লাগার জন্য আপনার কাছে কত আছে, ব্যাংকের থেকে আপনার কত টাকা লোন চান, আপনার কত টাকা আয় হবে, প্রত্যেক বছরে কত টাকা আয় হবে, 5 বছর মেয়াদে 5 বছর আপনার কত টাকা আয় হবে, সেটা একটা হিসাব দিলে তখন ব্যাংক ওই প্রপোজালটা দেখে বুঝবে যে আপনি আসলে টাকাটা নিচ্ছেন। যদি আপনার আপনার ব্যবসায় খাটানো হয় তাহলে এই টাকাটা আপনি দিতে পারবেন, আপনি টাকাটা দিতে পারবেন এবং ব্যাংক টাকাটা পাবে। তাহলে ব্যবসার একটা প্রপোজাল লাগবে, তাই না? তাহলে ঠিক আছে, এইগুলো আমাদের ডকুমেন্ট। তাহলে আপনি যখন ব্যাংকের কাছ থেকে লোন নেবেন তাহলে কি কি ডকুমেন্ট দিতে হবে বোঝা গেল? একটু বলেন তো, কেউ একজন রাব্বি একটু বলেন, আপনি ব্যাংকে লোন নিতে গেলে আপনার কি কি ডকুমেন্ট দিতে হবে? আমি যেহেতু স্যার স্টুডেন্ট, সেক্ষেত্রে স্যার আমার তো স্যার সে ধরনের কোনো এভিডেন্স নেই। তার আগে প্রথমে কি বললাম, আপনার প্রমাণ দিতে হবে আপনি
18 বছর হয়েছে আপনার, আপনি কি আপনার চেহারা রাব্বি তো আরো রাব্বি আছে, আপনার ছবি লাগবে। প্রথমে স্যার আমার ছবি, হ্যাঁ দেন আমার আইডি কার্ড, আমার বয়স 18 বছর পার হয়েছে, এটা তারপর স্যার আমি আমার পেশা এবং ওইটা তার প্রমাণ স্বরূপ আমার সার্টিফিকেট শো করতে হবে, না অথবা না সার্টিফিকেট আপনার সার্টিফিকেট আপনার কলেজ ছাত্র যে কলেজের আইডি কার্ড, আপনার আইডি কার্ড আছে না ওইটা আছে। ওইটা আচ্ছা হলো, তারপরে তারপর স্যার আমি যে যে কাজটা করছি তার এবারে একটা, যদি আমি কোনো চাকরি করে থাকি সেক্ষেত্রে স্যার চাকরির প্রত্যয়ন পত্র, বা তার ওখানে আইডি কার্ডের কপি। জি স্যার। আচ্ছা দিলেন, আপনার প্রমাণ করলেন আপনি কি করেন, প্রফেশন করেন, এরপরে আর কি লাগবে? স্যার আমি কি জন্য স্যার টাকাটা নেব তার আরেকটা আছে ইনকাম, আয় ব্যয়। আমি স্যার কত টাকা মাসিক বা বাৎসরিক ইনকাম করি তার একটা ওইটার বিবরণ, একটা প্রমাণ দিতে হবে, ওইটার একটা ডকুমেন্ট দিতে হবে। হ্যাঁ প্রমাণিত ডকুমেন্ট। জি স্যার। এখন আমরা দেখেন ব্যাংকের ডকুমেন্টটা দিলে প্রমাণিত কেন এটা বলি একটু। আপনি যখন ব্যাংকের স্টেটমেন্টটা দিবেন না, অনেক সময় দেখা যায় কম্পিউটার অনেকে টাইপ করে দিতে পারে, অনেকে একটু দুষ্টামি করে মনে করে টাইপ করে দিচ্ছে, এটা বুঝবে না, একটা স্টেটমেন্ট বানাই দিলাম। তো ওটা দিলে আমরা ব্যাংকাররা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? যখন আপনি এটা দিলেন, ওটা যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট, আমার সাথে আপনি ব্যাংকিং করেন বা না করেন, মনে করেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে আমার ব্যাংকের সাথে, আপনার মনে করেন সোনালী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট, আপনি এখন লোন নিচ্ছেন অগ্রণী ব্যাংকের থেকে, আর অগ্রণী ব্যাংকে কি করলেন, সোনালী ব্যাংকের আগে একটা স্টেটমেন্ট বানালেন, বানায় জমা দিলেন যে আমার ওখানে তো অনেক টাকা আছে দেখেন, আপনি জমা দিলেন আমার কাছে। আমি তখন কি করবো, আমি অগ্রণী ব্যাংক, আমি তখন আপনার স্টেটমেন্টটা পায়ে আমি অগ্রণী ব্যাংকে ফোন দিব বা একটা মেইল করে ওই আপনার স্টেটমেন্টটা পাঠাই দিব যে ভাই আপনি একটু চেক করে দেখেন তো আপনার এই কাস্টমার এই যে অ্যাকাউন্ট নাম্বারে এই যে আমাকে স্টেটমেন্ট দিল এটা ঠিক কিনা। তখন ব্যাংকের কাছে দিলে ব্যাংক ওটা দেখবে, ব্যাংক হ্যাঁ এটা ঠিক আছে, অথবা সে বলে না রে ভাই এটা তো ঠিক নাই, তখন তো আপনি ধরা খেয়ে গেলেন। ওই জন্য আপনার এই জন্য ব্যাংকিং স্টেটমেন্ট হচ্ছে অথেন্টিক। ব্যাংকিং স্টেটমেন্ট দিলে আপনারা চিন্তা না, ব্যাংকও চিন্তা করবে, কারণ এটা যে কোনো সময় সে প্রমাণ করতে পারবে এটা আপনার অ্যাকাউন্টে এই টাকা এবং অ্যাকাউন্টে এই টাকাটা আছে বা ছিল। তাহলে আপনার প্রমাণিত একটা ইনকাম স্টেটমেন্ট দিলেন। এরপরে কি লাগবে? এরপর কি লাগবে? রাব্বি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাব্বি বলেন। নেটওয়ার্কের সমস্যা, যার কারণে একটু বুঝছি। তাহলে এরপরে আপনি কি দিবেন, মানে কি ইনকাম স্টেটমেন্ট দিলেন, তারপরে আর কি লাগবে? আরেকটা কাজ লাগবে, ডকুমেন্ট কি এটা স্যার? স্যার কি জন্য লোনটা নিচ্ছি স্যার তার একটা স্যার বিবরণ আর কি। ব্যবসা যদি করেন তাহলে আপনার প্রজেক্ট প্রপোজাল দিতে হবে।